দেখো, আজ হচ্ছে আমাদের লেকচার 3, 3 নম্বর লেকচারের ক্লাস। 3 নম্বর লেকচারে বেতন খাতে আয়, বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে বেতন খাতে আয়। এই প্রথম চ্যাপ্টার নিয়ে আমাদের সর্বমোট ক্লাস হচ্ছে 4টা। হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা শিখছি যে একজন বেসরকারি কর্মকর্তা মোট আয় কিভাবে নির্ণয় করতে হয়। এরপর সেকেন্ড ক্লাসে আমরা শিখছিলাম সরকারি কর্মকর্তাদের মোট আয় কিভাবে নির্ণয় করতে হয়। এখানে মোট আয় বলতে মোট করধার্য আয়কে বোঝাচ্ছে, অর্থাৎ বেসরকারি কর্মকর্তারা কোন কোন ইনকামের উপর ট্যাক্স দিতে হয় সেটা আমরা প্রথম ক্লাসে শিখছি। এরপর সরকারি কর্মকর্তারা কোন কোন ইনকামের উপর ট্যাক্স দেয় সেটা আমরা সেকেন্ড ক্লাসে দেখছি। সেকেন্ড ক্লাসে আরো একটা জিনিস দেখছিলাম যে কোনো অঙ্কে যদি বেতনের স্কেল দেওয়া থাকে তাহলে কিভাবে মূল বেতন নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখছিলাম সেকেন্ড ক্লাসে। আচ্ছা, এরপর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখব যে কোনো প্রশ্নে যদি ইনভেস্টমেন্ট দেওয়া থাকে, বিনিয়োগ দেওয়া থাকে, তাহলে ওই বিনিয়োগটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কিভাবে বিনিয়োগ ক্যালকুলেশন করা হয়, বা বিনিয়োগ কেন ক্যালকুলেশন করা হয়, বা একজন করদাতা কেন বিনিয়োগ করবে, কিংবা করদাতা বিনিয়োগ করলে কি কি ফ্যাসিলিটিস পাবে, এই বিষয় সংক্রান্ত আলোচনা হচ্ছে আজকের ক্লাসে। মনে রাখবা এই বিনিয়োগটা পরবর্তী আরো 6টা চ্যাপ্টারের সাথে রিলেটেড। বিনিয়োগ কোনো নতুন কোনো অঙ্ক না, বিনিয়োগ হচ্ছে যে কোনো অঙ্কের সাথে লেজ আকারে থাকতে পারে, যে কোনো অঙ্কের সাথে লেজ আকারে থাকতে পারে। অর্থাৎ আমরা এখন বেতনের চ্যাপ্টার করতেছি, বেতনের অঙ্কের সাথে বিনিয়োগ থাকতে পারে। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টার যেটা করব, সিকিউরিটিজ সুদ খাতে আয়, তার সাথেও বিনিয়োগ থাকতে পারে। এরপর আমরা যখন থার্ড চ্যাপ্টার করব গৃহ সম্পত্তি খাতে আয়, সেখানেও বিনিয়োগ থাকতে পারে। এভাবে প্রায় একজন ব্যক্তির, একজন করদাতার আয়কর আইন অনুযায়ী, আয়কর আইনের 20 ধারা অনুযায়ী 7টা ইনকাম হচ্ছে তার প্রধান ইনকামের সোর্স। ওই 7টা সোর্সের যে কোনোটার সাথে বিনিয়োগ থাকতে পারে। তো পরীক্ষায় যখন প্রশ্ন হয় তখন পার্ট সির যে প্রশ্নগুলো, ওই পার্ট সির প্রশ্নগুলোতে প্রায় প্রত্যেকটা অঙ্কের সাথে বিনিয়োগ দেয়া থাকে। আর যখনই কোনো অঙ্কের সাথে বিনিয়োগের ইনফরমেশন দেয়া থাকবে তখনই আমাদেরকে বিনিয়োগ ক্যালকুলেশন করতে হবে। এখন আমাদের জানতে হবে কিভাবে বিনিয়োগ ক্যালকুলেশন করা হয়, আর বিনিয়োগ করলে একজন করদাতা কি কি সুবিধা পাবে, আর কোথায় কোথায় বিনিয়োগ করলে সুবিধা পাবে, এই বিষয়গুলো আমরা আজকে ডিটেলস জানবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি আমাদের যে লেকচার প্ল্যান আছে, লেকচার প্ল্যান থেকে আমাদের লেকচার শিটে চলে যাই। সবার কাছে লেকচার শিট আছে? এখনো অনেকে ক্লাসে জয়েন করতেছে। ক্লাস শুরু হওয়ার 10-12 মিনিট হয়ে গেছে, তারপরে যদি এখনো পর্যন্ত যদি জয়েন করে। আচ্ছা, আহ, আমাদের আজকে যে লেকচার প্ল্যান অনুযায়ী দেখো, মোট আয় ও বিনিয়োগ ভাতা নির্ণয়। ঠিক আছে? বিনিয়োগ কিন্তু আলাদাভাবে আসে না, বিনিয়োগ আসতে হলে অবশ্যই বিনিয়োগের সাথে মোট আয়ও দেয়া থাকবে। এখন মোট আয় আমরা অলরেডি লাস্ট 2টা ক্লাসে শিখছি যে সরকারি কর্মকর্তার মোট আয় কিভাবে বের করে, বেসরকারি কর্মকর্তার মোট আয় কিভাবে নির্ণয় করে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিনিয়োগ কিভাবে ক্যালকুলেশন করে। তো দেখো, বিনিয়োগ সম্পর্কে কিছু কথা বলা আছে। এখানে কি লিখছে দেখো,
20-21 অর্থাৎ বর্তমান কর বর্ষ হচ্ছে 2020-21, কর বর্ষ হচ্ছে যে বর্ষে একজন করদাতা কর পরিশোধ করে। 2020-21 কর বর্ষে বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয়। বিনিয়োগ ভাতার অপর নাম হচ্ছে কর রেয়াতযোগ্য আয়। কেন রেয়াত বলা হয়? রেয়াত শব্দের অর্থ কি? রেয়াত শব্দের অর্থ হচ্ছে মওকুফ। রেয়াত শব্দের অর্থ হচ্ছে মওকুফ বা মাফ, অর্থাৎ বিনিয়োগ করলে একজন করদাতা কর রেয়াত পাবে। কর রেয়াত পাবে মানে কর মাফ পাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবা, যদি একজন করদাতা বিনিয়োগ করে তাহলে সে ওই বিনিয়োগের উপর একটা নির্দিষ্ট পরিমাণ কর রেয়াত পায়। রেয়াত মিন্স মাফ পায়, মওকুফ পায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি লিখছে দেখো। অর্থ আইন 2020-এর মাধ্যমে ব্যক্তি করদাতার ক্ষেত্রে প্রযোজ্য বিনিয়োগ সমূহের বিধানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রত্যেক বছরই ট্যাক্সের রুলস কিছু না কিছু চেঞ্জ হয়ে যায়, সে কথাই বলতেছে। আয়কর অধ্যাদেশের 6ষ্ঠ তফসিলের পার্ট বি তে ধারা 44-2 মোতাবেক এই বিনিয়োগ সমূহের বর্ণনা দেওয়া হয়েছে। এগুলো তোমার না জানলেও চলবে। এই বিনিয়োগ সমূহের উপর 15% বা 10% হারে কর রেয়াত পাওয়া যায়। তাহলে বিনিয়োগ করলে কত পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায়? হয় 15% রেয়াত পাবে, না হয় 10% পাবে। এখন তোমাকে জানতে হবে যে কখন একজন করদাতা বিনিয়োগের উপর 15% কর রেয়াত পায় আর কখন একজন করদাতা বিনিয়োগের উপর 10% কর রেয়াত পায়। রেয়াত শব্দের অর্থ কি? মাফ, মওকুফ পায়, ঠিক আছে? তো সামনে যাদের খাতা আছে একটু লিখে রাখো, যাদের খাতা আছে একটু লিখে রাখো, সামনে লিখো। যদি কোনো করদাতার মোট আয়, যদি কোনো করদাতার মোট আয় 15 লাখ টাকার মধ্যে হয় বা 15 লাখ টাকা পর্যন্ত হয়, যদি কোনো করদাতার মোট আয় 15 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে সে অনুমোদিত বিনিয়োগের, তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 15% কর রেয়াত পাবে। তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 15% কর রেয়াত পাবে। আমি আবার বলতেছি, মিলিয়ে নাও। যদি কোনো করদাতার মোট আয় 15 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 15% পর্যন্ত কর রেয়াত পাবে। এরপর যদি কোনো করদাতার মোট আয় 15 লাখ টাকার বেশি হয়, আবার লিখো, যদি কোনো করদাতার মোট আয় 15 লাখ টাকার বেশি হয়, তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 10% পর্যন্ত কর রেয়াত পাবে। তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 10% পর্যন্ত কর রেয়াত পাবে। আবার বলতেছি, প্রথম থেকে মিলিয়ে নাও। যদি কোনো করদাতার মোট আয় 15 লাখ টাকার বেশি হয়, তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 10% পর্যন্ত কর রেয়াত পাবে। তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 10% পর্যন্ত কর রেয়াত পাবে। তাহলে খেয়াল রাখবা, একজন করদাতা ট্যাক্স ডিসকাউন্ট 15% পাবে নাকি 10% পাবে, সেটা ডিপেন্ড করবে তার মোট আয় কত হয়েছে। কোনো করদাতার মোট আয় যদি 15 লাখ টাকার মধ্যে থাকে, তাহলে সে ট্যাক্স রিবেট, রিবেট শব্দের অর্থ রেয়াত বা মওকুফ, তাহলে সে ট্যাক্স রিবেট পাবে 15%। আর কারো ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয়ে যায়, তাহলে তাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে 10%। আচ্ছা, তো আমি এখানে একটা কথা বলছি তোমাদেরকে যে অনুমোদিত বিনিয়োগের উপর ডিসকাউন্ট পায়। অনুমোদিত বিনিয়োগ, অনুমোদিত বিনিয়োগ বলতে কি বোঝাচ্ছে? অনুমোদিত বিনিয়োগ বলতে বোঝাচ্ছে শুধুমাত্র ওই সকল খাতে বিনিয়োগ করলে কর মাফ পাবে যে সকল খাতে
সরকার অনুমোদন দিছে, যে সকল খাতকে সরকার অনুমোদন দিছে শুধু ওই সকল খাতেই একজন করদাতা ইনভেস্ট অথবা ডোনেশন করলে তাকে গভর্নমেন্ট ট্যাক্স রিবেট দিবে, কর মাফ করবে। এখন তোমাকে জানতে হবে যে আসলে একজন করদাতা কোথায় কোথায় বিনিয়োগ করলে কিংবা কোন কোন জায়গায় ডোনেশন করলে সে কর মাফ পাবার ফ্যাসিলিটিস পাবে, দ্যাট মিন্স কর মাফ পাবে। যেখানে সেখানে বিনিয়োগ করলে কিংবা যেখানে সেখানে দান করলে কর মাফ দেওয়া হয় না। শুধুমাত্র সরকার যেগুলোকে অনুমোদন দিয়ে রাখছে, যে সকল সোর্সে ইনভেস্ট বা ডোনেশন করলে মাফ দিবে, ওই সকল সোর্স সরকার যেগুলো অনুমোদন দিয়ে রাখছে শুধু ওখানেই বিনিয়োগ করতে হবে। অন্য কোথাও বিনিয়োগ করলে কিন্তু তোমাকে মাফ করবে না, ঠিক আছে? তো তাহলে তোমাকে বিনিয়োগের লিস্টটা জানতে হবে যে আসলে একজন করদাতা কোন কোন জায়গায় বিনিয়োগ করলে তাকে সরকার কর মাফ দিবে, ঠিক আছে? পুরো লিস্টটা মনে রাখবা। তো আমি একটা লিস্ট রেডি করছি, ওই লিস্টে প্রায় 24টা সোর্সের কথা বলা আছে, যেগুলো অঙ্কে বেশি আসে ওইরকম 24টা সোর্সের কথা আমি উল্লেখ করছি। এই 24টা সোর্সে যদি কোনো করদাতা ইনভেস্ট অথবা ডোনেশন করে তাহলে ওই করদাতাকে ওই ইনভেস্টমেন্টের উপর একটা নির্দিষ্ট হারে কর মাফ দেওয়া হবে, সেটা হয় 15%, না হয় 10%। এখন তোমাকে চিনতে হবে যে আসলে একজন করদাতা কোন কোন জায়গায় বিনিয়োগ করলে কর মাফ পাবে। তো আমি দেখাচ্ছি তোমাদের কোথায় কোথায় বিনিয়োগ করলে কর মাফ পাবে। এই লিস্টটা তোমরা মুখস্থ করবা। আমি লিস্টটা কিন্তু লেকচার শিটে দিয়ে দিয়েছি, যে শিটটা তোমরা ডাউনলোড করছো ওখানে কিন্তু এটা আছে। তারপর আমি আরেকবার দেখাচ্ছি, তারপর আমরা আজকে অঙ্কে যাব। তো দেখো কোথায় কোথায় ইনভেস্ট করলে একজন করদাতা কর মাফ পাবে। দেখো এখানে 4টা লেখা আছে, বাকিগুলো পরবর্তী পৃষ্ঠায় আছে। প্রথমে এই 4টা দেখো। 1 নম্বরে লিখছে কি, জীবন বীমা প্রিমিয়াম অথবা বিমা মূল্যে 10%, যেটি ছোট সেটি আসবে। সামনে খাতা থাকলে লিখো, যাদের সামনে খাতা আছে ওখানে লিখো জীবন বীমা প্রিমিয়াম 3 জনের ক্ষেত্রে অনুমোদনযোগ্য। জীবন বীমা প্রিমিয়াম 3 জনের ক্ষেত্রে অনুমোদনযোগ্য, যথা স্বামী, স্ত্রী ও সন্তান। স্বামী, স্ত্রী ও নাবালক সন্তান। আবার বলতেছি, জীবন বীমা 3 জনের ক্ষেত্রে অনুমোদনযোগ্য, যথা স্বামী, স্ত্রী ও নাবালক সন্তান। এরপর লিখো, যদি প্রশ্নে শুধু জীবন বীমা প্রিমিয়াম লেখা থাকে, যদি প্রশ্নে শুধু জীবন বীমা প্রিমিয়াম লেখা থাকে তাহলে শুধু ওটাই আসবে, তাহলে শুধু ওটাই আসবে। আবার বলতেছি, যদি প্রশ্নে শুধু জীবন বীমা প্রিমিয়াম উল্লেখ থাকে তাহলে শুধু ওটাই আসবে, অর্থাৎ প্রিমিয়াম যেটা উল্লেখ আছে সেটাই আসবে। এরপর লিখো, যদি প্রশ্নে জীবন বীমা প্রিমিয়ামের পাশাপাশি, যদি প্রশ্নে জীবন বীমা প্রিমিয়ামের পাশাপাশি, যদি প্রশ্নে জীবন বীমা প্রিমিয়ামের পাশাপাশি বিমা মূল্য উল্লেখ থাকে তখন প্রিমিয়াম অথবা বিমা মূল্যের 10%, যেটি ছোট সেটি আসবে। তখন প্রিমিয়াম অথবা বিমা মূল্যের 10%, যেটি ছোট সেটি আসবে। আমি আবার বলতেছি, মিলিয়ে নাও।
যদি প্রশ্নে শুধু জীবন বীমা প্রিমিয়াম বলা থাকে তাহলে ওটাই আসবে। আর যদি এভাবে থাকে বীমা মূল্যের পাশাপাশি যদি জীবন বীমা প্রিমিয়াম উল্লেখ থাকে তখন বীমা মূল্যের 10% অথবা প্রিমিয়াম যেটি ছোট সেটি আসবে। যেমন মনে করো কোনো একটা অঙ্কে দেখা আছে জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা, আর কিছু বলা নাই, তাহলে যে 10,000 টাকা লিখছে ওটাই অঙ্কে আসবে, আর কিছু হবে না, শেষ। কিন্তু প্রশ্নে যদি এভাবে থাকে জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা এবং বীমা মূল্য 2 লাখ টাকা, তাহলে দেখো প্রিমিয়াম এবং বীমা মূল্য যখন দুইটাই উল্লেখ থাকবে তখন আমাকে কম্পেয়ার করতে হবে। কিভাবে কম্পেয়ার করব? ওখানে ছকের মধ্যে লেখা আছে, দেখো লিখবো কি জীবন বীমা প্রিমিয়াম, ওখানে 10,000 টাকা লিখবো, আর বীমা মূল্যের 10% ধরে নাও প্রশ্নে বীমা মূল্য দেওয়া আছে 2 লাখ টাকা, তাহলে 2 লাখের 10% হচ্ছে 20,000। তাহলে প্রশ্নে দেওয়া ছিল জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা আর বীমা মূল্যের 10% অর্থাৎ 2 লাখের 10% হচ্ছে 20,000। তাহলে 10,000 আর 20,000-এর মধ্যে ছোট কোনটা? 10,000 টাকাটা ছোট, যে অ্যামাউন্টটা ছোট হবে সেটাই আমরা টাকার পরে লিখে দিব। সহজ কথা, শুধু প্রিমিয়াম বলা থাকলে প্রিমিয়ামটা আসবে, কিন্তু প্রিমিয়ামের সাথে যদি বীমা মূল্য উল্লেখ থাকে তখন প্রিমিয়াম অথবা বীমা মূল্যের 10% যেটা ছোট সেটা আসবে। কারো প্রশ্ন থাকলে পরে আবার প্রশ্ন করবা। এরপর দেখো 2 নাম্বার, বার্ষিক বৃত্তি প্রশ্নে সরাসরি দেয়া থাকবে, সরাসরি চলে আসবে। 3 নাম্বার, সরকারি প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। সরকারি কর্মকর্তা যারা, খেয়াল রাখবা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে যে প্রভিডেন্ট ফান্ড, ওই প্রভিডেন্ট ফান্ডে শুধুমাত্র একজনে কন্ট্রিবিউট করে, আর সে হচ্ছে কর্মী। আবার বলতেছি, সরকারি প্রভিডেন্ট ফান্ডে কখনোই নিয়োগকর্তা কোনো কিছু কন্ট্রিবিউশন করে না, দ্যাট মিনস নিয়োগকর্তা কোনো কিছু দেয় না। সরকারি প্রভিডেন্ট ফান্ডে শুধুমাত্র একজনে দান করে, আর সেটা হচ্ছে কর্মী, সেজন্য সেটা বিনিয়োগে আসে। লিখছে কি সরকারি প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। তাহলে সরকারি অঙ্ক যেগুলা, যে সকল অঙ্ক সরকারি কর্মকর্তার, ওই সকল অঙ্কে দেখবা যে ওই কর্মকর্তা কোন প্রভিডেন্ট ফান্ডে দান করছে এরকম কোনো কথা বলা আছে কিনা। যদি বলা থাকে তাহলে ওই দানটা বিনিয়োগের মধ্যে দেখাইতে হবে। এরপর 4 নম্বরে কি লিখছে দেখো, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 3 প্রকার। তোমাদের শীটে কিন্তু আমি আনসারটা দিছি। প্রভিডেন্ট ফান্ড কাকে বলে? প্রভিডেন্ট ফান্ড হচ্ছে একজন কর্মীর ভবিষ্যৎ আর্থিক কল্যাণ সাধনের জন্য বর্তমানে তার বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কর্তন করে যে তহবিল গঠন করা হয় সেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল। এখন ভবিষ্যৎ তহবিল 3 প্রকার, শীটের মধ্যে দেওয়া আছে। একটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল, একটা অননুমোদিত ভবিষ্যৎ তহবিল, আর একটা হচ্ছে বিধিবদ্ধ বা সরকারি ভবিষ্যৎ তহবিল। তো সরকারি প্রভিডেন্ট ফান্ডেরটা তো ওখানে লেখাই আছে 3 নম্বরে যে শুধু কর্মীর দানটা আসে। আর অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, খেয়াল রাখবা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড 2 জন দান করে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে 2 জনে দান করে, একজন হচ্ছে নিয়োগকর্তা আর একজন হচ্ছে কর্মী। এই জন্য 2 জনের দানটাই বিনিয়োগে আসবে। কিন্তু যখন তুমি মোট আয় নির্ণয় করছিলা, খেয়াল রাখবা যারা অঙ্ক করছে এসডব্লিউ করছো তারা জানো মোট আয় নির্ণয় করার সময় অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে শুধু নিয়োগকর্তার দান আসে। আবার বলতেছি, মোট আয় ক্যালকুলেশন করার সময় অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে শুধু নিয়োগকর্তার দান আসে। তোমরা যারা এর আগে এসডব্লিউ গুলো করছো বা এর আগের অঙ্কগুলো করছো ওখানে কিন্তু দেয়া ছিল, তোমরা জানো। কিন্তু বিনিয়োগ করার সময় খেয়াল রাখবা ডাবল আসবে। মোট আয় নির্ণয় করার সময় শুধু নিয়োগকর্তার দান আসবে, আর বিনিয়োগ নির্ণয় করার সময় নিয়োগকর্তা এবং কর্মী দুইজনেরটাই আসবে। খেয়াল রাখবে, এটা মাথায় মাথায় রাখবা জিনিসগুলো, অনেকেই ভুল করে ফেলে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। টোটাল 24টা আছে। দেখো 5 নাম্বার, সুপার অ্যানুয়েশন ফান্ড অথবা এটাকে পেনশন ফান্ড অথবা বার্ধক্য তহবিলে দান, যে নামেই থাকুক তা বিনিয়োগে আসবে। এরপরে সরকারি সিকিউরিটি ক্রয় বা সেভিং সার্টিফিকেট ক্রয় আসবে। ডিপোজিট পেনশন স্কিমে জমা সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত আসবে, এটা ইম্পর্টেন্ট। 7 নাম্বারটা, ডিপিএস এ জমা সর্বোচ্চ 60,000 পর্যন্ত তুমি দেখাইতে পারবা, এর বেশি যদি কেউ জমা দেয় সেটা আসবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো যদি কোনো প্রশ্নে বলে
একজন কর্মী মাসে 4,000 টাকা করে ডিপিএস এ জমা করে, তাহলে আমরা জানি ট্যাক্সের সব হিসাব 1 বছরের জন্য হয়। তো মাসে 4,000 করে হলে তাহলে 12 মাসে তার কত জমা হবে? 4 × 12 48,000। তাহলে 48,000 টাকাটাই আমরা অঙ্কে আনবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো প্রশ্নে এরকম বলে যে একজন কর্মী ডিপিএস এ মাসে 6,000 টাকা করে জমা দেয়, তাহলে দেখো মাসে যদি 6,000 করে জমা দেয় তাহলে 1 বছরে হবে 6 × 12 = 72,000। তখন কিন্তু 72,000 টাকা অঙ্কে আনা যাবে না। কেন আনা যাবে না? কারণ ইনকাম ট্যাক্সের আইনে একটা লিমিট করে দিছে যে ডিপিএস সর্বোচ্চ 60,000 পর্যন্ত দেখানো যাবে। তাহলে কেউ যদি 60,000-এর বেশি জমা দেয় তাহলে ওই বেশিটা আসবে না, তাহলে আসবে কত? তখন 60,000 টাকাটাই আসবে। তাহলে আবার বলতেছি, 60,000-এর কম জমা দিলে ওটাই আসবে। কেউ যদি 50,000 জমা দেয় তাহলে 50,000-ই আসবে, কেউ 40,000 জমা দিলে অঙ্কে 40,000-ই আসবে, নো প্রবলেম। কিন্তু কেউ যদি 60-এর বেশি জমা দেয় তখন বেশিটা আসবে না, আসবে কত? 60। মনে করো কেউ 65,000 জমা দিছে, কিন্তু আমরা অঙ্কে লিখবো 60,000। কেউ 80,000 জমা দিছে, না আমরা লিখবো 60,000। কেউ 1 লাখ টাকা জমা দিছে, না আমরা লিখবো 60,000 টাকা। অর্থাৎ 60,000-এর উপরে জমা দিলে আসবে 60,000, এর বেশি আসবে না, যেহেতু বলে দিছে সর্বোচ্চ সীমা 60,000 পর্যন্ত। তবে 60,000-এর কম কেউ জমা দিলে যা দিছে তাই, অর্থাৎ কেউ যদি 40,000 দেয় 40,000 আসবে, 50,000 হলে 50,000-ই আসবে। না বুঝলে পরে আবার প্রশ্ন করবা। এরপর 8 নাম্বার, মিউনিসিপাল কর্পোরেশনের বাইরে অবস্থিত দাতব্য হাসপাতাল। যদি বলে যে করদাতা একটা দাতব্য হাসপাতালে দান করছে তাহলে সেটাও বিনিয়োগে আসবে, এটা একটা অনুমোদনযোগ্য ডোনেশন। এরপর প্রতিবন্ধী কল্যাণ তহবিলে দান আসবে, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান আসবে, জাকাত তহবিলে দান, মুখস্থ করে ফেলো, জাকাত তহবিলে দান আসবে, গ্রুপ বীমা বা বেনেভোলেন্ট ফান্ড, বেনেভোলেন্ট মানে কল্যাণ তহবিল। এরপরে বাংলাদেশস্থ আগা খান উন্নয়ন কার্যক্রমে দান আসবে, সরকার অনুমোদিত জনকল্যাণ ও সেবামূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে দান আসবে। অর্থাৎ যে সকল জায়গার নাম এখানে উল্লেখ আছে তুমি শুধু দেখবা প্রশ্নের মধ্যে এইগুলাই বলা আছে কিনা। যেগুলা মিলবে এই লিস্টের সাথে অঙ্কে শুধু ওগুলাই আসবে, যেটা মিলবে না সেটা আসবে না, কেননা ধরে নিবা সেটা অনুমোদন নাই। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে যদি এখানে বলে যে তোমার লোকাল মসজিদে দান করছো, কিংবা তুমি তোমাদের একটা সামাজিক ক্লাব আছে বা এলাকার একটা ক্লাব আছে বা এলাকার একটা সংগঠন আছে ওখানে দান করছো, এরকম মনে করো প্রশ্নে বলা আছে, কখনোই আসবে না অঙ্কে, কেননা ওই সকল কথা অনুমোদন এখানে দেয় নাই। শুধুমাত্র এই লিস্ট গুলোতে যা যা দেওয়া আছে শুধু তাই তাই প্রশ্নে উল্লেখ থাকলে অঙ্ক করার সময় আসবে। এরপরে দেখো 15 নাম্বার, দেখো 15 নম্বরে কি বলছে? মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে প্রদত্ত যে কোনো অঙ্কের অনুদান। ডাইরেক্ট এভাবে প্রশ্নে বলা থাকবে। এরপর জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে প্রদত্ত অনুদান। এরপর আসে কি প্রাথমিক গণপ্রস্তাব, দ্যাট মিন্স আইপিও। আইপিও মিন্স ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং যাকে বলা হয় প্রাথমিক গণপ্রস্তাব বাংলায়, অর্থাৎ প্রাইমারি শেয়ার গুলাকে বলা হয়। প্রাইমারি শেয়ার গুলো আইপিওর মাধ্যমে কেনা বেচা হয়। বা শেয়ার মার্কেটে নিবন্ধিত যে কোনো কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ডে, ইউনিট বা ডিবেঞ্চারে বিনিয়োগ। আচ্ছা, অর্থাৎ কেউ শেয়ার ক্রয় করলে সেটাও এখানে আসবে। বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ আসবে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান আসবে, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠান আসবে, আইসিডিডিআরবি হচ্ছে রোগ নির্ণয় তোমার ওই যে আইসিডিডিআরবি যেখানে রোগ তত্ত্ব রোগ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান আসবে, সিআরপি সভায় পদার্থ দান আসবে, এশিয়াটিক সোসাইটিতে দান আসবে, ইসলামিয়া চক্ষু হাসপাতালে দান আসবে। এই যে সর্বমোট 24টা আইটেমের কথা আমি বললাম, এই 24টা আইটেমের মধ্যে যদি কেউ ইনভেস্ট করে বা ডোনেশন করে তাহলে সে ওই ইনভেস্টমেন্ট বা ডোনেশনের উপর হয় 10%, না হয় 15% কর মাফ পাবে। হয় 10%, না হয় 15% কর মাফ পাবে। ঠিক আছে? আর সেটা কি 10% পাবে মাফ না 15% মাফ পাবে সেটা ডিপেন্ড করবে তার টোটাল ইনকামের উপর। ইনকাম যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে তাকে বিনিয়োগের 15% মাফ দেওয়া হবে, আর ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয় তাহলে তাকে 10% মাফ দেওয়া হবে, যেটা শুরুতেই লেখা ছিল। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে বিনিয়োগ। এখন একটা বিনিয়োগের অঙ্কে মানে বিনিয়োগের মধ্যে তিনটা অ্যামাউন্টের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে।
যখন তুমি বিনিয়োগ ক্যালকুলেশন করবা কোনো অঙ্কে, তখন তোমাকে তিনটা অ্যামাউন্টের মধ্যে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। তিনটা অ্যামাউন্ট, আবার বলতেছি, মনে না থাকলে এগুলো খাতায় লিখে রাখবা। যখন বিনিয়োগের অঙ্ক করব বা বিনিয়োগ হিসাব করব, তখন আমাদেরকে তিনটা বিষয়ের মধ্যে তুলনা করতে হবে। এক নাম্বার বিষয় হচ্ছে প্রকৃত বিনিয়োগ। লিখে রাখো সবাই, বিনিয়োগ হিসাব করার সময় তিনটি বিষয়ের মধ্যে তুলনা করতে হয়। লিখো, বিনিয়োগ হিসাব করার সময় তিনটি বিষয়ের মধ্যে তুলনা করতে হয়, যথা এক, প্রকৃত বিনিয়োগ, দুই, মোট আয়ের 25%, মোট আয়ের 25%, তিন, বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1,50,00,000 টাকা পর্যন্ত। বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1,50,00,000 টাকা পর্যন্ত। আবার বলতেছি, মিলিয়ে নাও, বিনিয়োগ হিসাব করার সময় তিনটি বিষয়ের মধ্যে তুলনা করতে হয়, যথা এক, প্রকৃত বিনিয়োগ, দুই, মোট আয়ের 25%, তিন, বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1,50,00,000 টাকা। 1,50,00,000 টাকা। এরপর লিখবা, এই তিনটির মধ্যে যেটি ছোট, এই তিনটি বিষয়ের মধ্যে যেটি ছোট, এই তিনটি বিষয়ের মধ্যে যেটি ছোট, সেটি বিনিয়োগ, অনুমোদিত বিনিয়োগ। এই তিনটির মধ্যে যেটি ছোট, সেটি অনুমোদিত বিনিয়োগ। এই তিনটির মধ্যে যেটি ছোট, সেটি অনুমোদিত বিনিয়োগ। আমি আবার বলতেছি প্রথম থেকে, মিলিয়ে নাও। বিনিয়োগ হিসাব করার সময় তিনটি বিষয়ের মধ্যে তুলনা করতে হয়, যথা এক নাম্বার, প্রকৃত বিনিয়োগ, দুই নাম্বার, মোট আয়ের 25%, মোট আয়ের 25%, তিন নাম্বার, বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1,50,00,000। এই তিনটি বিষয়ের মধ্যে যেটি ছোট, মানে যে অ্যামাউন্টটা ছোট হবে সেটাকেই ধরতে হবে অনুমোদিত বিনিয়োগ। এই তিনটি বিষয়ের মধ্যে যেটি ছোট সেটি হচ্ছে অনুমোদিত বিনিয়োগ। তাহলে এখন দেখো, প্রকৃত বিনিয়োগ কোনগুলা? এই যে 1 থেকে 24টা আইটেম আমরা পড়ছি, এগুলাকে বলে প্রকৃত বিনিয়োগ। মানে সে কোথায় কোথায় বিনিয়োগ করছে। ঠিক আছে, এই 24টার মধ্যে প্রশ্নে কয়টা থাকে? সর্বোচ্চ 4টা কি 5টা থাকে। বিনিয়োগের আইটেম প্রশ্নে সর্বোচ্চ 4টা বা 5টা থাকে, এর বেশি থাকে না। বাট তুমি 24টাই মুখস্থ রাখবা। কেন 24টা মুখস্থ রাখবা? কারণ ওরা প্রশ্ন করার সময় কিছু বিনিয়োগ দিবে যাদের অনুমোদন আছে ওরকম, আবার কিছু বিনিয়োগ দিবে যেগুলোর অনুমোদন নাই ওগুলো। এখন যাদের অনুমোদন আছে ওগুলো যদি সবগুলো তোমার মুখস্থ থাকে, তাহলে এর বাইরে যেটাই থাকবে সেটার অনুমোদন নাই, তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবা কোনটার অনুমোদন আছে আর কোনটার অনুমোদন নাই। যেগুলোর অনুমোদন আছে অঙ্কে শুধু ওগুলোই আসবে, যাদের অনুমোদন নাই তারা আসবে না। তাহলে কাদের অনুমোদন আছে? এই যে 1 থেকে 24, এই যে 1 থেকে 24টা যে লিস্টটা আমি দিচ্ছি, এগুলাই শুধু অনুমোদন আছে। এর বাইরে আর যে নামেই থাকুক, মনে রাখবা তাদের কোনো অনুমোদন নাই। যেমন এর বাইরে কি নামে থাকতে পারে? কখনো কখনো প্রশ্নে বলবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দান, আসবে না। কখনো বলবে বই ক্রয়, আসবে না। কখনো বলবে সামাজিক ক্লাবে দান, আসবে না। কখনো বলবে স্ত্রীর জন্য গহনা ক্রয়, আসবে না। কখনো বলবে পারিবারিক খরচ, আসবে না। কেন আসবে না? কারণ এগুলো তো সরকার অনুমোদন দেয় নাই। এগুলো যদি অনুমোদন দিত, এই লিস্টে আমি লিখতাম, যে 24টা আমি লিখছি ওই জায়গায় আমি লিখতাম। তাহলে মাথায় রাখবা, এই 24টা তুমি মুখস্থ করে ফেলবা। কেননা শুধুমাত্র প্রশ্নে এগুলোর সাথে যাদের মিলবে ওগুলোই আমার অঙ্ক করার সময় আসবে, অন্যগুলো আসবে না। আচ্ছা, এটা গেল প্রকৃত বিনিয়োগ।
এরপরে বলছি বিনিয়োগে সব সময় মোট আয়ের 25% আসবে। খেয়াল রাখবা, বিনিয়োগে অলওয়েজ মোট আয়ের 25% আসবে। মোট আয়টা আমরা আগেই বের করে ফেলবো, যেমন গত 2 ক্লাসে আমরা শিখছি কিভাবে মোট আয় বের করতে হয়। তাহলে সবসময় খেয়াল রাখবা, একটা অঙ্কে মোট আয় যা আসবে তার 25% বিনিয়োগের মধ্যে দেখাইতে হবে। এরপর 3 নম্বরে কি বলছি, বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা। বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1.5 কোটি টাকা। এই 3টা ফিগারের মধ্যে তাহলে প্রথম ফিগারটা হচ্ছে প্রকৃত বিনিয়োগ। প্রকৃত বিনিয়োগ মানে একজন করদাতা কোন কোন জায়গায় বিনিয়োগ করছে তার টোটাল ফিগারটাকে বলে প্রকৃত বিনিয়োগ। এরপরে মোট আয়ের 25% একটা ফিগার আসবে। এরপরে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ফিক্সড 1.5 কোটি। এই 3টে অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা ছোট সেটাকে বলা হবে অনুমোদিত বিনিয়োগ। যেমন এর পরের পৃষ্ঠায় জিনিসটা দেওয়া আছে, এই যে দেখো, এটা কিন্তু আগের ছকের সাথে কানেক্টেড। প্রকৃত বিনিয়োগ, প্রকৃত বিনিয়োগ মানে হচ্ছে সে কোথায় কোথায় বিনিয়োগ করছে। মনে করো কেউ যদি 3টা জায়গায় বিনিয়োগ করবে তাহলে ওই 3টা যোগফল, কেউ যদি 5 জায়গায় বিনিয়োগ করে তাহলে ওই 5টা আইটেমের যোগফল। তাহলে কোথায় কোথায় বিনিয়োগ করছে তার টোটাল ফিগারকে বলবো প্রকৃত বিনিয়োগ। এরপর মোট আয়ের 25% বা 1.5 কোটি টাকা, যেটি ছোট সেটি আমাদের অনুমোদিত বিনিয়োগ হিসেবে সেকেন্ড কলামে চলে যাবে। মোট কথা, প্রকৃত বিনিয়োগ, মোট আয়ের 25%, সর্বোচ্চ সীমা 1.5 কোটি, এই 3টা অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা ছোট সেটাকে আমরা বলবো অনুমোদিত বিনিয়োগ। এরপর বলছি কি, এই বিনিয়োগের উপর একজন করদাতা কিভাবে রেয়াত পায়। রেয়াত মানে মাফ। কিভাবে একজন করদাতা রেয়াত পায়, যেটা আমি তোমাদেরকে অলরেডি লিখে দিছি, শুরুতেই লিখে দিছি যে কারো মোট আয় যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 15% মাপ পাবে। আর কারো মোট আয় যদি 15 লাখ টাকার বেশি হয় তাহলে সে অনুমোদিত বিনিয়োগের 10% মাপ পাবে। এই হচ্ছে আমাদের বিনিয়োগ সংক্রান্ত সবগুলো রুলস। বিনিয়োগের মধ্যে আর কোনো রুলস নাই, এতটুকুই। এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, যে কে কোন জায়গায় বুঝো নাই সেটা আমি আবার ডিসকাস করব। আমি সবাইকে আনমিউট করতেছি। আমাদের এই মিড সেশনে আর এক মিনিট বাকি আছে। সেশনটা ক্লোজ হয়ে গেলে তোমরা আবার নতুন সেশনে জয়েন করবা। সবাইকে আনমিউট করছি, কার কোথায় প্রশ্ন আছে বলো। স্যার এখানে স্যার মোট আয় 15 লাখ টাকা দিতে, ওটা কি স্যার বার্ষিক ভিত্তিতে? ইয়েস, একজন ব্যক্তির এক বছরের মোট আয় যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে স্যার রিপিট শোনা যাচ্ছে। হ্যাঁ, একজন ব্যক্তির মোট আয় যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে 15% পর্যন্ত মাপ পাবে। আর মোট আয় যদি 15 লাখ টাকার অধিক হয় তাহলে 10% পর্যন্ত মাপ পাবে। এরপর অনুমোদিত বিনিয়োগটা একটু জুন টু জুলাই নাকি স্যার, নাকি জুলাই টু জুন? জুলাই থেকে জুন। জুলাই থেকে বাজেট কার্যকর হয় জুলাই মাস থেকে। বাজেট কার্যকর হয় জুলাই থেকে, এজন্য আর্থিক বর্ষ বা আয় বর্ষ ধরা হয় জুলাই থেকে জুন পর্যন্ত। এরপর স্যার আমরা কোথাও ডোনেট করলে টাকাটা, সেটা আমরা বিনিয়োগ হিসেবে কেন ধরবো? সরকার এটাকে অনুমোদন দিছে যে কিছু কিছু জায়গায় ডোনেশন করলে বা বিনিয়োগ করলে তোমার দেশের কল্যাণ সাধন হবে বা সরকার কোনো না কোনো ভাবে লাভবান হচ্ছে। মনে করো তুমি শেয়ার মার্কেট থেকে যারা প্রশ্ন করবা, প্রশ্ন করার পর মিউট রাখবা। প্রশ্ন করার পর মিউট রাখো। 1 মিনিট, আমি একটা একটা করে আনসার করি, আমি একটা একটা করে আনসার দিই। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তুমি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনতেছো, তো শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনলে তোমাকে গভর্নমেন্ট ট্যাক্স মাফ করবে। কেন মাফ করবে? গভর্নমেন্টের লাভ কি? গভর্নমেন্টের লাভ হচ্ছে তুমি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেছো, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতেছো। ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করতেছো, দেশের অর্থনীতিকে সচল রাখতেছো, যার তোমার মাধ্যমে দেশের অর্থনীতি সচল হচ্ছে, আরো সমৃদ্ধির দিকে যাচ্ছে, এই জন্য সরকার তোমাকে ট্যাক্স মাফ দিবে। এরপর মনে করো তুমি দাতব্য হাসপাতালে দান করছো। দাতব্য হাসপাতাল হচ্ছে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান।
তুমি মানুষের কল্যাণার্থে অর্থ ব্যয় করতেছো, তাহলে অবশ্যই সরকার তোমাকে সুবিধা দিবে, যাতে তুমি আরো বেশি উৎসাহী হও, যাতে তুমি আরো বেশি অনুপ্রাণিত হও দেশের উন্নয়নে, দেশের মানুষের কল্যাণে তুমি যেন আরো বেশি ডোনেশন করো, সেজন্য সরকার তোমার কাছ থেকে ট্যাক্স কম নিবে। এখন তুমি মনে করো দানবীর, তুমি অনেক টাকা ডোনেশন দাও, হ্যাঁ, তোমার অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতি তোমার অনেক অবদান, তুমি এত কিছু করার পরেও যদি সরকার যদি তোমাকে কোনো ফ্যাসিলিটিস না দেয়, তাহলে তোমার মধ্যে তো একটা হতাশার ভাব থাকবে, তুমি তো মোটিভেশন পাবা না। এই জন্য সরকার বিনিয়োগকারীদেরকে বা যারা ডোনেশন করে তাদেরকে আরো বেশি উৎসাহী করার জন্য ট্যাক্স ডিসকাউন্ট করে, যে আপনি কত টাকা ইনভেস্ট করছেন দেখি, আর আপনি কত টাকা ডোনেশন করছেন, সবগুলা মিলিয়ে একটা হিসাব করে, হিসাব করার পর তাকে ডিসকাউন্ট করে দেয় সরকার, ঠিক আছে। তবে এখানে কথা আছে, যেখানে সেখানে ইনভেস্ট করলে হবে না। তুমি মনে করো দোকান দিছো, না হবে না, ওটা না। তুমি মনে করো তোমার এলাকার কোনো একটা মসজিদে দান করছো, না হবে না। এটা তোমার এলাকা উন্নতি হচ্ছে, ঠিক আছে, এটা সরকারের লাভ কি হচ্ছে? যেমন শেয়ার মার্কেট থেকে তো আমরা কিছুটা হলে লাভ পাচ্ছি, তো ডোনেট অফকোর্স করলে তো আমরা সেখানে লাভ অফকোর্স লাভও পাবা। তুমি তো শেয়ার মার্কেট থেকে দুই ধরনের লাভ পাবা। তুমি শেয়ার থেকে লভ্যাংশ পাইতে পারো, অথবা শেয়ার ক্রয় মূল্যের চেয়ে অধিক হারে বিক্রি করে তখনও লাভ করতে পারো, ওটা তো তোমার আলাদা হ্যাঁ স্যার, বেনিফিট। মানে সেটি এবং শেয়ার মার্কেট থেকে তো আমরা লাভ পাচ্ছি, ইয়েস, কিন্তু কোথাও পাশাপাশি যদি আবার ডোনেট করছি। হ্যাঁ, ডোনেট করতেছো কারণ তুমি ডোনেট করলে তোমার একটা সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, হ্যাঁ, তোমার মানে ওই ওইখান থেকে আমাদের কোনো লাভ হবে না, বাট শুধুমাত্র মানুষ ওই তো পাচ্ছি। মানুষ তো লাভের জন্য দান করে না, হ্যাঁ, মানুষ কি হ্যাঁ লাভের জন্য দান ওইটাই আর করে? কি, মানে এটাই বলতে চাচ্ছি যে তাহলে ওইখানে আমাদেরকে ডিসকাউন্ট কেন দিচ্ছে, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, কেন ডিসকাউন্ট দিচ্ছে কেন? ওই যে তুমি, যাতে তুমি ওই আরো বেশি আরো বেশি। অনুপ্রাণিত হও, হ্যাঁ, হ্যাঁ আরো বেশি অনুপ্রাণিত হওয়ার জন্য। হ্যাঁ, এরপর স্যার, এখানে একটা যে ছিল যে স্যার শিক্ষা প্রতিষ্ঠান, তো এখানে যদি মানে শিক্ষা প্রতিষ্ঠান শুধুই কি উল্লেখ থাকবে, নাকি কোনো নাম সহ শিক্ষা প্রতিষ্ঠান না, হতে পারে? ওভাবে উল্লেখ থাকবে যে এই কোনো সাধারণ শিক্ষার্থীদের জন্য বা দরিদ্র শিক্ষার্থীদের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দান, এভাবে উল্লেখ থাকবে, ঠিক আছে। আর কারোর তো প্রশ্ন? যদি স্কুলের মানে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে? না, ওরকম কিছু উল্লেখ থাকবে না, ঠিক আছে। আমি একটু পরে অঙ্কে যাব, তখন দেখবা যে কিভাবে থাকে প্রশ্নে, এগুলো এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। আচ্ছা স্যার। কারো কোনো স্যার, আইটেম নিয়ে প্রশ্ন প্রকৃত আছে? বিনিয়োগ, হ্যাঁ, বলো। প্রকৃত বিনিয়োগ আর অনুমোদিত বিনিয়োগটা হ্যাঁ, অনুমোদিত বিনিয়োগ হচ্ছে যে এগুলা কম্পেয়ার করে আসবে। প্রকৃত বিনিয়োগ হচ্ছে তুমি মনে করো শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনছো, তারপর একটা মানুষ দাতব্য হাসপাতালে দান করছো, তারপর মনে করো জীবন বীমা প্রিমিয়াম করছো, তাহলে তিনটা অনুমোদনযোগ্য। এই তিনটা যোগ করলে প্রকৃত বিনিয়োগ, ঠিক আছে। যে তুমি তিন জায়গায় বিনিয়োগ করছো, কোথায় কোথায়? জীবন বীমা প্রিমিয়াম, শেয়ার ক্রয়, দাতব্য হাসপাতালে দান। সাপোজ এই তিন জায়গায় তুমি ইনভেস্ট বা ডোনেশন করছো, তাহলে এই তিন জায়গাকে যোগ করলে, আর সাউন্ড আসতেছে, মিউট করো, এই তিন জায়গাকে যোগ করলে সেটাকে বলবো প্রকৃত বিনিয়োগ। এরপর মোট আয়ের 25%, আমরা তো প্রত্যেকটা অঙ্ক করার সময় একটা মোট আয় পাবো, ওই মোট আয়ের 25% লিখবো। এরপর 1.5 কোটি টাকা সব অঙ্কের জন্য ফিক্সড। তাহলে অ্যামাউন্ট তিনটা হলো, একটা হচ্ছে প্রকৃত বিনিয়োগ, সে যে তিন জায়গায় বিনিয়োগ করছে তার টোটাল ফিগারটাকে বলতেছি প্রকৃত বিনিয়োগ, এরপরে মোট আয়ের 25%, এরপরে 1.5 কোটি। এই যে তিনটা অ্যামাউন্ট, এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা ছোট, ওটাকে বলা হবে অনুমোদিত বিনিয়োগ খাতা, সেকেন্ড কলামে বসবে। বুঝছো কিনা? জি স্যার। আর কারো প্রশ্ন? অঙ্কে আরো ক্লিয়ার হয়ে যাবে, যখন অঙ্কে যাব তখন আরো ক্লিয়ার হবে। স্যার আপাতত প্রশ্নে যে হ্যাঁ, বলো। স্যার প্রশ্নে যে কর দায়ের একটা কর দায় কত পরিমাণ জিজ্ঞেস করতে আমাদের বলছে। আমাদের চতুর্থ ক্লাস হচ্ছে কর দায়, এরপরে ক্লাস, আমরা তো এখনো কর দাইতে যাইনি। তুমি লেকচার আচ্ছা, প্ল্যানে ঠিক আছে। দেখবা, লেকচার প্ল্যানের 4th ক্লাস হচ্ছে কর দায়। আমরা স্টেপ বাই স্টেপ যাব। এরপর এখানে আর কারো প্রশ্ন আছে? না স্যার। ওকে, না স্যার, ঠিক আছে। তাহলে আমরা একটা অঙ্কে যাই এখন। এই যে এতক্ষণ পর্যন্ত যে নিয়মগুলো আমরা আলোচনা করছি, এখন আমরা দেখব যে এটার প্রয়োগটা কিভাবে হয়, আসলে ইমপ্লিমেন্টটা কিভাবে হচ্ছে, বাস্তবায়নটা কিভাবে হচ্ছে। সবাই দেখো, আমি সবাইকে তোমরা নিজ থেকে মিউট রাখো। আচ্ছা, আমি নিজে মিউট করে দিই, যখন প্রশ্ন নেওয়ার তখন আমি এমনিতে আনমিউট করব। দেখো, এটা তোমাদের লেকচার শিটে আছে, 9 নাম্বার অঙ্ক এটা। এখানে বেতন স্কেল দিচ্ছি, গত ক্লাসে যদিও বেতন স্কেল নিয়ে আলোচনা করছি,
কয়েকজনে ক্লাস মিস করছো, এই জন্য আমি জানি যে অনেকের প্রবলেম থাকবে, সেজন্য আমি আবার এই অঙ্কেও বেতন স্কেল দিয়ে দিছি। পাশাপাশি বিনিয়োগের ইনফরমেশনও আসবে পরের পৃষ্ঠায়। তো আগে দেখো আমরা প্রশ্নটা আগে একটু বুঝে নিই। বিনিয়োগ করার সময় আগে মোটাই বের করতে হবে, খেয়াল রাখবা। পার্ট সিতে যে অঙ্কগুলো আসে সেগুলো 3টা ধাপ। প্রথমে মোটাই নির্ণয়, তারপর বিনিয়োগ ভাতা নির্ণয়, তারপরে কর দায় নির্ণয়। কর দায় হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস, লাস্ট ক্লাস যেটা, ওটাতে। তাহলে আমরা মোটাই নির্ণয় শিখছি, সরকারি বেসরকারি দুইজনের ক্ষেত্রে কিভাবে মোটাই নির্ণয় করতে হয় সেটা আমরা প্রথম 2 ক্লাসে শিখছি। এরপর আজকে আমরা শিখবো যে বিনিয়োগ কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো বিনিয়োগের আগে মোটাই আবার করতে হবে, কেমন? কেননা বিনিয়োগ হচ্ছে সেকেন্ড স্টেপ। তো এই জন্য আমি মোটাইয়ের কিছু ইনফরমেশন দিছি এই প্রশ্নে। আগে মোটাইটা একটু দেখো, আমরা মোটাইটা একটু সলিউশন করি, তারপর আমরা বিনিয়োগের দিকে যাব। কি লিখছে দেখো, জনাব শামুন একটি বেসরকারি কলেজের প্রভাষক। তিনি 25,750, 1000 ইন্টু 9, 34,750 টাকা স্কেলে চাকরি করেন। এটা একটা বেতন স্কেল বা বেতনের গ্রেড। আমরা জানি যে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে 20টা বেতনের গ্রেড আছে, ঠিক আছে, বা বেতনের স্কেল আছে। যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা তারা 9ম গ্রেডে চাকরিতে জয়েন করে, যারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তারা 10ম গ্রেডে চাকরিতে জয়েন করে। এভাবে তৃতীয় শ্রেণী আছে, চতুর্থ শ্রেণী আছে, সর্বমোট টোটাল বেতনের স্কেল আছে 20টা বা বেতনের গ্রেড আছে বাংলাদেশে 20টা, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেক কর্মী যখন কোনো চাকরিতে জয়েন করে তখন তাকে একটা নির্দিষ্ট স্কেলে জয়েন করায়। ওই স্কেলের মধ্যে বলা থাকে যে আপনার স্টার্টিং স্যালারি কত হবে, আপনার বেতন বাড়লে কত করে বাড়াবো, এভাবে বাড়তে বাড়তে এই স্কেলে আপনার সর্বোচ্চ বেতন কত হবে, কিংবা আপনার বেতন বছরে কোন মাস বাড়বে, এই যাবতীয় ইনফরমেশন গুলো সব বেতন স্কেলের মধ্যে দেয়া থাকে। তো এই ব্যক্তির বেতন স্কেল দিছে কি 25,750, 1000 ইন্টু 9, 34,750 টাকা স্কেলে। এখানে কোনটা কি আমি একটু পরে বলতেছি। স্কেলে চাকরি করেন। 2020 সালের 30শে জুন তারিখে তার মূল বেতন ছিল 28,750 টাকা। জুন মাসে যে বেতনটা দেয়া থাকবে মনে রাখবা সেটা হচ্ছে তার বর্তমান বেতন, অর্থাৎ সর্বশেষ জুন মাসে সে বেতন তুলছিল 28,750 টাকা। দ্যাট মিনস তার বর্তমান বেতন হচ্ছে 28,750 টাকা। তার বেতন বৃদ্ধির তারিখ 1 নভেম্বর। তাহলে এই ব্যক্তির বেতন বাড়ে প্রত্যেক বছরের নভেম্বর মাসে। এই ব্যক্তির বেতন বাড়ে প্রত্যেক বছরের নভেম্বর মাসে। এখন আসো আমরা এই বেতনটা কিভাবে হিসাব করব। একটু করে দেখো, আমি বেতন স্কেলটা যারা গত ক্লাসে ছিল না তাদের জন্য আরেকবার করে বলি। বেতন স্কেলে সবার শুরুতে যে ফিগারটা দেয়া থাকে 25,750, এটাকে বলা হয় স্টার্টিং স্যালারি। অর্থাৎ একজন কর্মী যেদিন চাকরিতে জয়েন করছিল সেদিন তার বেতন ছিল 25,750 টাকা। এরপর মাঝখানে যে 1000 টাকা দেওয়া আছে এটা হচ্ছে তার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মিন্স তার যখন বেতন বাড়বে তখন 1000 টাকা করে করে বাড়বে। অর্থাৎ ওই যে নিচের লাইনে যে বলছে যে তার নভেম্বর মাসের 1 তারিখে বেতন বাড়ে, তাহলে প্রত্যেক বছর নভেম্বর আসলে তার বেতন 1000 করে করে বাড়বে। মনে করো এখন আমার বেতন 30,000 টাকা, তাহলে এই বছরে যখন নভেম্বর মাস আসবে তখন আমার বেতন 31,000 হবে। এর পরের বছর নভেম্বরে 32,000 হবে, এর পরের বছর নভেম্বরে 33,000 হবে। এভাবে 1000 করে বাড়তে থাকবে। তো এভাবে কয়বার বাড়বে? 9 বার বাড়বে। ইনটু যে 9 দেওয়া আছে, 9 দিয়ে যে গুণ দেওয়া আছে, এই 9 এর মিনিং হচ্ছে 1000 টাকা করে তার বেতন 9 বছর পর্যন্ত বাড়বে। 1000 টাকা করে তার বেতন 9 বার বাড়বে, ঠিক আছে? এভাবে 1000 করে যদি 9 বার বাড়ে, অর্থাৎ যদি 9000 বাড়ে, তাহলে তার বেতন এই স্কেলে সর্বোচ্চ কত হবে? 34,750 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ স্যালারি। তুমি দেখো, কেউ যদি স্টার্টিং এ 25,750 পায়, এরপর 1000 করে যদি 9 বারে 9000 টাকা বাড়ে, তাহলে কত হবে? 25,750 এর সাথে 9000 যোগ করলে 34,750 টাকা হবে। তাহলে দেখো, এই ইনফরমেশন গুলোর আসলে আমার অঙ্কে তেমন কোনো কাজে লাগবে না। প্রথমে যে স্টার্টিং স্যালারি দেওয়া আছে 25,750, এটা আমার অঙ্কে কোনো কাজে লাগবে না। আবার সর্বোচ্চ স্যালারি যেটা দেওয়া আছে 34,750, এটাও আমার অঙ্কে কোনো কাজে আসবে না। আমার অঙ্কে শুধু কাজে আসবে বেতন বাড়ে কত করে সেই জিনিসটা, অর্থাৎ 1000 করে করে যে বেতন বাড়ে ওটাই শুধু আমার অঙ্কে কাজে আসবে। কিভাবে কাজে আসবে একটু পরেই দেখবা। যারা গত ক্লাস করছো তারা জানে যে শুধু কোনটা কাজে আসে। তো দেখো, বর্তমানে জুন মাসে 2020 সালে 30 জুন মাসে তার বেতন দেওয়া আছে 28,750 টাকা। তাহলে দেখো, আমাদের আয় বর্ষ শুরু হয় জুলাই থেকে জুন,
আয় বর্ষ শুরু হয় জুলাই থেকে জুন, এই 12 মাস সময়কে আমরা আয় বর্ষ বলি। তো এই জুন মাসে তার বেতন হচ্ছে কত? 28,750 টাকা। একটু মনোযোগ দিয়ে দেখো, বর্তমানে তার বেতন হচ্ছে 28,750 টাকা। তো একজন কর্মী বর্তমান বেতন ওই দিন থেকে পায় যেদিন থেকে তার বেতন বাড়ানো হয়েছিল। যে কথাগুলো বলতেছি প্রতিটা কথা আমি গত ক্লাসে বলছিলাম। একজন কর্মী বর্তমানে যে বেতনটা পাচ্ছে, বর্তমান বেতন মানে জুন মাসের বেতন, একজন কর্মী বর্তমানে যে বেতনটা পাচ্ছে সেটা ওই দিন থেকে পাচ্ছে যেদিন থেকে তার বেতন বাড়াইছিল। মনে করো আমার বেতন বর্তমানে 30,000, তাহলে আমি এই 30,000 টাকাটা কোন দিন থেকে পাচ্ছি? 1 নভেম্বর থেকে। লাস্ট যে নভেম্বরে যে বেতনটা আমার বাড়াইছিল ওই বেতনটাই আমার চলতেছে। কতদিন চলবে? আর একটা নভেম্বর না আসা পর্যন্ত। কেননা বেতন তো আর প্রত্যেক মাসে মাসে বাড়ে না, বেতন বাড়ে বছরে একবার। তাহলে এই ব্যক্তির বেতন বাড়ে যে নভেম্বরের 1 তারিখে। তাহলে নভেম্বরের 1 তারিখে বেতন বাড়লে যে অ্যামাউন্টটা হবে সে অ্যামাউন্টটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইভাবে প্রত্যেক মাসে ওটাই চলতে থাকবে আর একটা নভেম্বর না আসা পর্যন্ত। তাহলে দেখো আমি যে বর্তমানে জুন মাসে 28,750 টাকা পাচ্ছি, তাহলে এই বেতনটা আমি কোন দিন থেকে পাচ্ছি? নভেম্বরের 1 তারিখ থেকে পাচ্ছি, গত বছরের নভেম্বরের 1 তারিখ থেকে পাচ্ছি। ঠিক আছে? কেন নভেম্বরের 1 তারিখ থেকে? কারণ নভেম্বর মাস ছাড়া আর কোনো মাসে বেতন বাড়বে কমবে এ ধরনের কোনো কথা বলে নাই, বা বেতন পরিবর্তনের কোনো কথা বলে নাই। তাহলে একজন কর্মী বর্তমান বেতন ওই দিন থেকে পাচ্ছে যেদিন থেকে তার বেতন বাড়ানো হয়েছিল। এই কথাটা মুখস্থ রাখবা, খাতায় লিখে রাখবা। আবার বলতেছি, বর্তমান কর্মী একজন কর্মী বর্তমানে যে বেতনটা পাচ্ছে সেটা ওই দিন থেকে পাচ্ছে যেদিন থেকে তার বেতন বাড়ানো হয়েছিল। তাহলে দেখো এখন হিসাবে আসি। এই ব্যক্তির বেতন বাড়াইছিল 1 নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে। তাহলে নভেম্বর থেকে জুন পর্যন্ত, যেহেতু বর্তমান বেতনটা জুন মাসের, তাহলে নভেম্বর থেকে জুন পর্যন্ত হচ্ছে টোটাল 8 মাস। এই 8 মাসে তার বেতন ছিল 28,750 টাকা অর্থাৎ বর্তমান বেতন। 8 মাস তার বেতন ছিল 28,750 টাকা। এখন তোমাকে জানতে হবে যে নভেম্বরের আগে যে আরো 4 মাস রয়ে গেল, ওই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে আরো 4 মাস রয়ে গেল, ওই 4 মাসে তার বেতন কত ছিল? বেতন বৃদ্ধির আগে তার বেতন কত ছিল? আমি সবাইকে একটু আনমিউট করতেছি, দেখি যারা লাস্ট ক্লাস করছো তারা পারো কিনা আমি একটু আনসার নিই। দেখি বলো তো যে নভেম্বরের আগের যে 4 মাস আছে ওই 4 মাসে ব্যক্তির বেতন কত ছিল? 27,750। ভেরি গুড, 27,750। 28,000। ওকে, এখন আমাকে বলো কেন 27,000? 1,000 টাকা কেন কমে গেল? এক হাজার করে বাড়ে। এই যে উপরে লেখা আছে ইনক্রিমেন্ট 1,000, ঠিক না? তার মানে কি নভেম্বর মাস আসলে প্রত্যেক বছরের নভেম্বরে এই ব্যক্তির বেতন 1,000 বাড়ে। তাইলে নভেম্বরের কথা চিন্তা করলে 1,000 বাড়ছে, কিন্তু নভেম্বরের আগের কথা চিন্তা করলে 1,000 কমছে। ঠিক আছে? মনে করো আমার বেতন বর্তমানে 30,000, তাহলে নভেম্বর আসলে হয়ে যাবে 31,000, আরেক বছর নভেম্বর আসলে হয়ে যাবে 32,000। তাহলে আমি সামনের কথা চিন্তা করলে 1,000 বাড়বে, কিন্তু আমি পেছনের কথা চিন্তা করলে, আগের বছরের কথা চিন্তা করলে 1,000 কি হবে? কমে যাবে। তাহলে আমার বেতন 28,750 টাকা করে হচ্ছে 8 মাসের, আর আগের 4 মাস অর্থাৎ নভেম্বরের আগে যে 4 মাস বেতন বাড়ার আগে 4 মাস তখন হবে 27,750। সবাই বুঝছো কিনা এতটুকু? আমি সলিউশনে রাখছি এবং ব্যাখ্যাও দিয়ে রাখছি, এবং ব্যাখ্যা দেওয়া আছে, তুমি নোটের মধ্যে গেলে আরো ক্লিয়ারলি বুঝে যাবা যে কি লেখা ছিল। ঠিক আছে? আচ্ছা, এখন আসো 1 নাম্বার। তাকে সার্বক্ষণিক, কার বাসায় এত কথা হবে? কোথায় বসে ক্লাস করতেছে আমি বুঝলাম না। বাসার মেম্বার গুলোকে বলো না কথা না বলার জন্য। আচ্ছা দেখো, তাকে 1 নম্বরে দেখো, তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়। কোনো কর্মীকে গাড়ি দিলে সেটাকে যাতায়াত সুবিধা বলে। কেউ একজন বলো যাতায়াত সুবিধার রুলস কি? স্যার 25%। হয় নাই, ভুল।
তার যা- মূল বেতনে 5% বা 60,000। যেটি ছোট না বড়? স্যার, যেটি বড়। যেটি বড়। ভেরি গুড। তাহলে খেয়াল রাখবা, কোনো কর্মীকে গাড়ি দিলে তাকে যাতায়াত সুবিধা বলে। যাতায়াত সুবিধা হিসাব করার নিয়ম হচ্ছে মূল বেতনের 5% অথবা বার্ষিক 60,000, যেটি বড় সেটি। আমি সলিউশনে দেখাবো। এরপর 2 নাম্বার, বাড়ি ভাড়া পান মাসিক 20,000 টাকা। বাড়ি ভাড়া মানে বাসস্থান ভাতা। তো মাসে 20,000 করে হলে 12 মাসে পাবে কত? 2,40,000 টাকা। এখন কোনো কর্মীকে যদি নগদ বাড়ি ভাড়া দেয়া হয় তাহলে কত টাকা অকর্তব্য কে বলবা? স্যার রিপিট আসতেছে। হ্যাঁ বলছি, আমি শুনতেছি। আমাকে রুলসটা বলো। 25%। হয় নাই? স্যার মূল বেতনের 25% না হয় নাই? 50%। মূল বেতনের 50% মাসিক 10% অথবা বার্ষিক 1,20,000 এর মধ্যে যেটা ছোট। 1,20,000 কে বলছে? কে শিখেছে? স্যার মাসিক 25,000। তার বার্ষিক মূল 3 বেতনের লাখ আর মূল 50,000 বেতনের 50 এর মধ্যে 3 লাখ ছোট। টাকা মূল অথবা বেতনের মূল 50%। বেতনের দুটি অঙ্কের 50%। লাখ বার্ষিক আর মূল বেতনের 50%। আমি বলতেছি, মনোযোগ দিয়ে। কেউ সাউন্ড করবা না, আমি বলতেছি। রিপিট হচ্ছে সাউন্ড গুলা। দেখো, কাউকে যদি নগদ বাড়ি ভাড়া দেয় তখন সেটাকে আমরা বলি বাসস্থান ভাতা। বাসস্থান ভাতা অকর্তব্য হচ্ছে মূল বেতনের 50% অথবা বার্ষিক 3 লক্ষ টাকা। এই দুটির মধ্যে যেটি ছোট সেটি অকর্তব্য। আর 25% কখন হয়? 25% হচ্ছে কাউকে যদি বাড়ি দেয়, ভাতা না। এই যে এখানে তো টাকা দিছে, এখানে তো বলছে যে বাড়ি ভাড়া পান 20,000 টাকা। কাউকে টাকা দিলে 50% অকর্তব্য। আর কাউকে যদি বাড়ি দেয় তখন বাড়ির মূল্য ধরতে হয় মূল বেতনের 25%, অথবা প্রশ্নে যে মূল্যটা বার্ষিক মূল্য দেওয়া থাকবে সেটা, যেটি ছোট। বুঝছো কিনা? জি স্যার। তাহলে কাউকে যদি বাড়ি দেয় তাহলে মূল বেতনের 25% ধরতে হয়। আর কাউকে যদি বাড়ি ভাতা দেয় মানে নগদ টাকা দেয় তাহলে মূল বেতনের 50% অথবা 3 লাখ টাকা, যেটি ছোট সেটি অকর্তব্য। এরপর আসো 3 নাম্বার, বকেয়া বেতন। হ্যাঁ, 3 নাম্বার দেখো, বকেয়া বেতন পান 27,750 টাকা, যার উপর পূর্বে কর ধার্য হয়েছিল। দেখি বলতো এটা কি অঙ্কে আসবে নাকি আসবে না? আসবে না, কর আর আসবে না। আসবে না, আসবে না। অকর্তব্য স্যার। সম্পূর্ণ অকর্তব্য। অকর্তব্য, ভেরি গুড। কেন অকর্তব্য? কারণ আগে কর ধার্য করে ফেলা হয়েছে। অলরেডি কর দেয়া হয়ে গেছে, পূর্বে কর দেয়া হয়ে গেছে। এই কথাটা বললে আর কর দেওয়ার প্রয়োজন নাই, তখন আমরা ফার্স্ট কলামে লিখে সম্পূর্ণ অকর্তব্য করে দিব। আর যদি বলা থাকতো এরকম যে পূর্বে কর দেয়া হয়নি, যদি এরকম বলতো তখন আমরা অঙ্কে সেকেন্ড কলামে নিয়ে আসলাম, ঠিক কি না? জি স্যার। এরপর 4, তিনি মূল বেতনের 10% ভবিষ্যৎ তহবিলে জমা দেন, কিন্তু ভবিষ্যৎ তহবিলটি অননুমোদিত। অননুমোদিত মানে যার অনুমোদন নাই। অননুমোদিত মানে কি? যার অনুমোদন নাই। তাহলে খাতায় লিখে রাখো, যদি কোনো করদাতা অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করে, যদি কোনো করদাতা অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করে, যদি কোনো করদাতা অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করে, তাহলে সেটি কখনোই অঙ্কে আসবে না। যদি কোনো করদাতা অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করে তাহলে সেটি কখনোই অঙ্কে আসবে না। লেখা হয়েছে? জি স্যার। এরপরে 5 নাম্বারটা দেখো, এটা আরো ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে। 5 নাম্বারটা কি লিখছে দেখো, চাকরি ছাড়ার সময় তিনি ভবিষ্যৎ তহবিলের সঞ্চিত অর্থ বাবদ 25 লাখ টাকা পান। তাহলে চাকরি ছাড়ার সময় সে ভবিষ্যৎ তহবিলে সঞ্চিত অর্থের উপর
25 লাখ টাকা পাইছে। আমাকে বলো তো কোন ভবিষ্যৎ তহবিল এটা? গ্র্যাচুইটি গ্র্যাচুইটি গ্র্যাচুইটি। ও 4 নম্বরে যে ভবিষ্যৎ তহবিল, 4 নম্বরে যে ভবিষ্যৎ তহবিলের নাম দিছে ওটাই তো, ঠিক না? স্যার অনুমোদিত তাহলে হ্যাঁ। এটা অনুমোদিত। আমার প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে যে ভবিষ্যৎ তহবিলের সঞ্চিত অর্থ বাবদ 25 লাখ পান। একজন কর্মী তো একটা ভবিষ্যৎ তহবিলে দান করে শুধু। এখন তার ভবিষ্যৎ তহবিলের নামটা তো 4 নম্বরে বলে দিছে না? বলে দিছে কিনা? অননুমোদিত। কি বলে দিছিল? অননুমোদিত। তাহলে ওই ভবিষ্যৎ তহবিল থেকে সে 25 লাখ টাকা পাইছে। এখন আমাকে বলো এটা আসবে কিনা? স্যার আসবে না, আসবে না। না, আসবে না। লিখো, এটা আসবে, এটা লিখো। এখানে কাহিনী আছে, লিখো লিখো। আমি বলতেছি, যদি কোনো করদাতা অননুমোদিত ভবিষ্যৎ তহবিলের সঞ্চিত অর্থ পায়, অননুমোদিত ভবিষ্যৎ তহবিলের সঞ্চিত অর্থ পায়, তাহলে শুধু নিয়োগকর্তার অংশটুকু করধার্য। তাহলে শুধু নিয়োগকর্তার অংশটুকু করধার্য। তাহলে শুধু নিয়োগকর্তার অংশটুকু করধার্য। অর্থাৎ অঙ্কে অর্ধেক আসবে। অর্থাৎ অঙ্কে অর্ধেক আসবে। লেখা হয়েছে সবার? জি স্যার। তাহলে মাথায় রাখবা, অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান কখনোই আসবে না, যেমন 4 নাম্বারটা। কিন্তু অননুমোদিত ভবিষ্যৎ তহবিল থেকে যদি টাকা পায় তাহলে তার অর্ধেক আসবে। নিয়োগকর্তা মানে অর্ধেক, কারণ একটা তহবিলে 2 জনের দান থাকে, কর্মী আর মালিক। মালিক মানে নিয়োগকর্তা। তাহলে শুধু নিয়োগকর্তাটা আসবে, নিয়োগকর্তাটা আসবে মানে অর্ধেক আসবে। তাহলে বলো তো 25 লাখের মধ্যে কত আসবে? 12.5 লাখ। 12.5 লাখ। আর এটি করদার্য না অকরদার্য? অর্ধার্য। করদার্য হলে কোন কলামে বসাবো? সেকেন্ড কলামে। তাহলে 4 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে পার্থক্যটা বুঝছো? জি স্যার। জি স্যার। দান বললে আসবে না, অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান বললে আসবে না, কিন্তু আসবে সেখান না। থেকে টাকা পাইলে ওটা আসবে। তাও আবার কতটুকু আসবে? হাফ আসবে। আচ্ছা, Half এরপর আসবে। আসো 6 নাম্বার। হ্যাঁ বলো। নিয়োগকর্তার দান আর কর্মীর দানের মধ্যে স্যার কোনটা মোটাই আসবে স্যার? মোটাই শুধু নিয়োগকর্তার দান আসবে। মোটাই শুধু নিয়োগকর্তার দান আসে, ঠিক আছে? কর্মীর দান কেন আসে না? কর্মীর দান অলরেডি আসা আছে, চলে আসছে। কিভাবে আসছে? ওই যে আমরা 1 নম্বরে বেতন লিখি না, জি স্যার। ওখানে কর্মীর দানটা অন্তর্ভুক্ত থাকে বিধায় কর্মীর দান আলাদা করে মোটাই লিখতে হয় না, শুধু নিয়োগকর্তাটা লিখতে হয়, ঠিক আছে? এরপর আসো 6 নাম্বার। আপ্যায়ন ভাতা পান মাসিক 1000 টাকা, ব্র্যাকেটে বলছে প্রকৃত খরচ 6000 টাকা। আচ্ছা, সে আপ্যায়ন ভাতা পাইছে মাসে 1000 করে, তাহলে 12 মাসে কত পাবে? 12,000। 12,000। আপ্যায়ন ভাতা করদার্য না অকরদার্য? অর্ধার্য। করদার্য। এখন বলো, এই যে প্রকৃত খরচ 6000 টাকা, এটাকে নিয়মের কোথাও বলা ছিল আপ্যায়ন ভাতার পাশে প্রকৃত খরচের কোনো নিয়ম আছে? না স্যার। না। আপ্যায়ন ভাতার সাথে কি প্রকৃত খরচের কোনো রুলস আছে? আমরা প্রথম ক্লাসে রুলস গুলো দেখাইছিলাম। ওখানে কি আপ্যায়ন ভাতার সাথে প্রকৃত খরচের কোনো রিলেশন আছে? না নাই। স্যার। তাহলে মনে রাখবা, আপ্যায়ন ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ বলা থাকলেও অঙ্কে আসবে না, বলা না থাকলেও আসবে না। অর্থাৎ প্রকৃত খরচের কোনো কাজই হয় না। এটা তোমাকে কনফিউজড করার জন্য দিছে। এটা তোমাকে কি করার জন্য দিছে? কনফিউশনে ফেলার জন্য। অনেকে কি করবে, এই প্রকৃত খরচ টাকাটা বিয়োগ করে দিবে। না, এটা কোনো কাজই হবে না। প্রকৃত খরচ এটার কোনো কাজই হবে না। তাহলে মাথায় রাখবা, আপ্যায়ন ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচের কোনো কাজই হয় না, এভাবে মনে রাখবা, ঠিক আছে? আপ্যায়ন ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচের কোনো কাজই হয় না। তাহলে এটা প্রশ্নে দেয় কেন? তোমাকে কনফিউশনে ফেলার জন্য। ওকে, তাহলে আমি শুধু অঙ্কে কি নিয়ে আসবো? আর 12,000 টাকা নিয়ে আসবো, ঠিক আছে?
এরপর 7 নাম্বার চিকিৎসা ভাতা মাসিক 2000, তাহলে এক বছরে হবে কত? 7 12 84,000 টাকা, না 2000 করে হলে 12 দুগুণে 24,000 টাকা। কেমন? চিকিৎসা ভাতা মাসে 2000, তাহলে 12 মাসে কত হবে? 24,000 টাকা। এখন আমাকে কেউ একজন বলো চিকিৎসা ভাতা কতটুকু অকর্তব্য? 1,20,000 বা মূল বেতনের 10%। 20,000 আর মূল বেতনের 10%। ভেরি গুড। যেটা ছোট সেটা অকর্ধার্য। মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000। 1,20,000 যেটি ছোট সেটি অকর্তার্য। এই যে প্রত্যেকটা আইটেমে রুলস লাগছে, একদম প্রত্যেকটা আইটেমে কি লাগবে? রুলস লাগবে। ঠিক আছে, মাথায় রাখবা রুলস গুলো। এই জন্য আমি শিটেও লিখে দিছি এবং ডিটেলস সময় নিয়ে রুলস গুলো বুঝে দিছি। ঠিক আছে, অঙ্কেও অত সময় দিই নাই যত সময় রুলসে দিছি, কারণ রুলস জানা না থাকলে অঙ্ক কিছুই করা যাবে না। ঠিক আছে, তাহলে চিকিৎসা ভাতার ক্ষেত্রে অকর্তার্য হচ্ছে মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা, যেটি ছোট সেটি অকর্তার্য। এখন কথা হচ্ছে এই যে চিকিৎসা ভাতার পাশেও একটা প্রকৃত খরচ লিখে রাখছে, এটার কি কোনো কাজ হবে? না স্যার, হবে না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও প্রকৃত খরচটা কোথাও আসবে না। বসবে না। এরপর 8 নাম্বার ভ্রমণ ভাতা পান মাসে 3,000 টাকা, তাহলে 3 12 36,000 টাকা পাইছে এক বছরে। এখন বলো ভ্রমণ ভাতার ক্ষেত্রে অকর্তার্যের নিয়ম কি? প্রকৃত খরচ বাদ দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড। ভ্রমণ ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ আসবে। ভ্রমণ ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ আসবে, কেন? এটা রুলসে বলা আছে। তাহলে প্রকৃত খরচ হচ্ছে কত? 20,000। তো সে পাইছে কত? মাসে 3,000 করে হলে এক বছরে কত? 36,000। 36,000 থেকে 20,000 বাদ দিলে সেকেন্ড কলামে কত যাবে? 16,000। ওকে, আমি জাস্ট মুখে ডিসকাস করতেছি, এগুলা কিন্তু সলিউশন নিচে আছে, একটু পরে দেখাবো। আর তাছাড়া ক্লাস শেষে সলিউশন শিট তোমাদের দিয়ে দিব। 9 নম্বরে দেখো কি লিখছে, দুটি উৎসব বোনাস পান, একটি অক্টোবর মাসের বেতনের সমান এবং অন্যটি মে মাসের বেতনের সমান। আমাকে বলো তো এখানে দুইটা বোনাসের অ্যামাউন্ট কত কত হবে? স্যার একটা 28,750, একটা 27,750। ভেরি গুড। একটা 28,750, একটা 27,750। এখন বলো 28,750টা কোন মাসের? নভেম্বর মাসে। নভেম্বর মাসের। এখানে কি নভেম্বর মাস লিখছে? এখানে বলছে একটা অক্টোবর একটা মে। অক্টোবর। স্যার মেটা হচ্ছে 28,750 আর অক্টোবরটা হচ্ছে 27,750। ভেরি গুড। অক্টোবরটা হচ্ছে 27,750। কেন? কারণ অক্টোবর মাসটা হচ্ছে নভেম্বরের আগে, দ্যাট মিন্স বেতন বাড়ার জি আগে, স্যার, আগে। এজন্য 27,750। আর মে মাসটা নভেম্বরের পরে আসছে না? নভেম্বরের জি পরে স্যার। কি না? তাহলে মে মাসটা হচ্ছে 28,750 আর অক্টোবর মাসটা 27,750 যোগ করে বসাই দিব। এগুলা নোট লেখা আছে, অঙ্কের শেষে নোট আছে, তুমি নোটগুলা পড়লে আরো ক্লিয়ার হবে। 10 নাম্বার চাকর ভাতা পান মাসে 2,000, তাহলে 12 মাসে পাবে 24,000। চাকর ভাতা করদার্য না অকর্দার্য? করদার্য। পেনশন ভাতা মাসে 2,000, তাহলে 12 মাসে 24,000। পেনশন ভাতা করদার্য না অকর্দার্য? আন্দাজি। পেনশন বলে করদার্য, পেনশন হচ্ছে অকর্দার্য, সম্পূর্ণ অকর্দার্য। পেনশন মানে অবসর, পেনশন ভাতা মানে কি? অবসর ভাতা। পেনশন হচ্ছে সম্পূর্ণ অকর্দার্য। পেনশন কি? সম্পূর্ণ অকর্দার্য। ফার্স্ট কলামে বসবে। এরপর আনুতোষিক বা পারিতোষিক কাকে বলে? গ্র্যাচুইটি না? হ্যাঁ, গ্র্যাচুইটি আর কি কাকে বলে? স্যার একসাথে এককালীন যে টাকা পায়। গুড। চাকরি থেকে অবসর হওয়ার পর এককালীন যে টাকাটা পায়। এককালীন যে টাকা। এখন আমাকে বলো গ্র্যাচুইটি কত টাকা পর্যন্ত অকর্দার্য? 2,50,00,000 টাকা। ভেরি গুড, ভেরি গুড। এই ব্যক্তি পাইছে কত টাকা? এই ব্যক্তি পাইছে কত? 10 লাখ 10 টাকা। লাখ টাকা পায়। কিন্তু অকর্দার্য কত? 2.5 কোটি। তাহলে 10 জি, লাখ স্যার। থেকে 2.5 কোটি বাদ দিলে সেকেন্ড কলামে কত যাবে? জিরো যাবে। জিরো। জিরো যাবে। ভেরি গুড। তাহলে এতটুকু বুঝছো সবাই? জি স্যার, বুঝছি। এতটুকু সবাই বুঝছো? জি স্যার। মোট আয় নিয়ে কারো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? আমি একটু পরে সলিউশন দেখাবো, টেনশন করার দরকার নাই। তখন আবার সবার থেকে প্রশ্ন নিব, যে যেখানে বুঝো নাই ওখানে আবার ডিসকাস করব। এখন আসো বিনিয়োগ। দেখো একই অঙ্ক, কিন্তু এখনো কিন্তু একই অঙ্কের মধ্যে রাখছে। কেমন? উক্ত বছরে তিনি বিনিয়োগ করেন, তাহলে কোনো প্রশ্নে যদি বিনিয়োগের কথা উল্লেখ থাকে তাহলে আমাদেরকে আলাদা ছক করে কি করতে হবে? বিনিয়োগ হিসাব করতে হবে। ঠিক আছে, বিনিয়োগটা আলাদা ছকে করতে হবে। কেমন? এখন আসো সবাই বলো যে জীবন বীমা প্রিমিয়াম
মাসে 3,000 টাকা, তাহলে 12 মাসে হবে 3 × 36,000। এখন বলো তো জীবন বীমা প্রিমিয়াম বিনিয়োগের হিসাবে আসবে কিনা? স্যার আসবে। আসবে তো? অবশ্যই আসবে। আসবে। কেন আসবে? কারণ এটা লিস্টে এটা লেখা লিস্টে আছে, আছে। লিস্টে জি, আছে। স্যার। ওকে, আছে। এরপরে আসো 2 নাম্বার বই ক্রয়, এটা আসবে কিনা আসবে অঙ্কে? না, আসবে না, Yes, স্যার। বই ক্রয় অঙ্কে আসবে নাকি আসবে না? আসবে না, আসবে না। কেন আসবে না? কারণ লিস্টে বই নাই। ক্রয়ের কথা বলা নাই। আমরা যে 24টা লিস্ট করছি ওখানে কোথাও কি বই ক্রয় ছিল? স্যার এটা না। কিসের বই? এমনি বই ক্রয়, যে বই হোক না কেন, মনে করো ট্যাক্স বই কিনছে আর কি, ঠিক আছে? আর এটা কি আসবে কোন বই, যে বই না, কিনো, স্যার, আসবে না। বই ক্রয়ের কথা তো লিস্টে বলা ছিল না, সেজন্য আসবে না। জাকাত তহবিলে দান, 3 নাম্বার জাকাত তহবিলে দান আসবে, আসবে। আসবে। 4 নাম্বার হজ স্কিমে দান আসবে, এই আসবে। আসবে বলে। ওই 24টা আসবে তো। লিস্টের এই লিস্টের মধ্যে হজ কোথাও লেখা ছিল? না না স্যার আসবে। একটু আগেই তো পড়াইলাম। হজ হজ কি কোথাও লেখা ছিল? ছিল না। আসবে না। তো দেওয়া দরকার তো স্যার হজে। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার ডিপোজিট পেনশন স্কিম আসবে কিনা? আসবে, আসবে। শেয়ার ক্রয় সর্বোচ্চ 60,000 হিসাব করার দরকার নাই, কেননা সে ডিপিএস এ দিছে মাত্র মাসে 1,000 করে, তাইলে আসতেছে কত? 12,000 টাকা। এটা যদি 60,000 ক্রস করতো তখন আমরা 60,000 নিয়ে আসতাম। কেমন? সে তো আর এখানে 60,000 স্যার। জমা দেয় নাই, সে মাত্র জমা দিছে কত? 1,000 করে হলে 12 মাসে কত হয়? মাত্র 12,000। 12,000, 12,000 টাকা। 6 নাম্বার শেয়ার ক্রয় আসবে। 7 নাম্বার কর্মচারী কল্যাণ তহবিলে দান আসবে কিনা? কল্যাণ না তহবিল, কল্যাণ তহবিল স্যার আসবে, স্যার আসবে। আসবে, 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 অবশ্যই আসবে, অবশ্যই আসবে। যৌথ বীমা, যৌথ বীমা মানে গোষ্ঠী বীমা, আসবে কিনা? Yes, স্যার। আসবে, গোষ্ঠী বীমা লেখা আছে, আসবে দেখবা। এরপরে সঞ্চয়পত্র কয়, সেভিং সার্টিফিকেট আসবে। আসবে। আসবে স্যার। ছেলে মেয়ের শিক্ষা খরচ না, আসবে না। আসবে না। এরপরে পেনশন সঞ্চয়পত্র কয়, আসবে। আসবে। শেয়ার ক্রয় আসবে। আসবে। মানসিক হাসপাতাল হচ্ছে একটা দাতব্য আসবে। হাসপাতাল, আসবে। পারিবারিক ব্যয় আসবে না। আসবে না, আসবে না। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান আসবে, আসবে। আসবে। এখানে একটু কথা আছে, সবাই একটু খাতায় লিখো। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ইম্পর্টেন্ট, এটা নিয়ে সাধারণ কলম নেই। লিখো। জি স্যার বলেন। যদি কোনো প্রশ্নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দেওয়া থাকে, যদি কোনো প্রশ্নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দেওয়া থাকে, তাহলে সেটি মোট আয় থেকে বাদ যাবে। তাহলে সেটি মোট আয় থেকে বাদ যাবে। স্যার আরেকবার বলেন তো। যদি প্রশ্নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দেওয়া থাকে, তাহলে তা মোট আয় থেকে বাদ যাবে। নাম্বার ঠিক আসবে সেকেন্ডারি শেয়ার করে অফকোর্স তারপর বলুন তো। প্রাথমিক সেকেন্ডারি দুটোই আসবে। আগে এক সময় ছিল, আজ থেকে 2 বছর আগে শুধু প্রাইমারি শেয়ার আসতো, তখন সেকেন্ডারি শেয়ার আসতো না। কিন্তু গত বছর থেকে প্রাইমারি শেয়ার কিনলেও আসবে, সেকেন্ডারি শেয়ার কিনলেও আসবে। তাহলে প্রধানমন্ত্রীটা আবার বলতেছি, যদি কোনো প্রশ্নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দেওয়া থাকে, তাহলে সেটি মোট আয় থেকে বাদ যাবে। তাহলে এটা কোথায় আসবে? মোট আয়ের ঘরে। এটা কোথায় আসবে? মোট আয়ের ঘরে। মোট আয় থেকে এটা কি করে দিব? বিয়োগ করে দিব। এখন কেউ প্রশ্ন করতে পারো কেন মোট আয় থেকে এটা বাদ যাবে? এর কারণ হচ্ছে এটা সম্পূর্ণ কর অব্যাহতি প্রাপ্ত একটা ডোনেশন। মানে কেউ যদি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ডোনেশন করে, সে যত টাকা ডোনেশন করবে তত টাকা পর্যন্ত তাকে ট্যাক্স দিতে হবে না। কার সাউন্ড হচ্ছে? কেউ যদি মিউট করে রাখো। কেউ যদি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ডোনেশন করে, তাহলে সে যত টাকা ডোনেট করবে তত টাকা পর্যন্ত তাকে ট্যাক্স দিতে হবে না। মোট আয় থেকে বাদ দেওয়ার মানে হচ্ছে এটা। মোট আয় থেকে যদি কোনো একটা টাকা বাদ যায়, তার মানে কি ওই টাকার উপর ট্যাক্স দিতে হচ্ছে না। ঠিক আছে? তাহলে খেয়াল রাখবা, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে একজন ব্যক্তি
যত টাকা ডোনেশন করবে তত টাকাই মোটাই থেকে বাদ যাবে। দ্যাট মিন্স অত টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয় না। তাহলে এতটুকু পর্যন্ত কারো প্রশ্ন আছে? না স্যার। এরপরে পরবর্তী বিনিয়োগে যাই। অঙ্ক এখনো চলমান, কারণ আমি একটাতেই মডেল সবগুলো দিয়ে রাখছি। দেখো 15 নাম্বার, স্ত্রীর জন্য জীবন বীমা প্রিমিয়াম আসবে কিনা? আসবে। আসবে, কেননা স্বামী, স্ত্রী, সন্তান তিনজনের আসে। নাবালক। হ্যাঁ, এর স্ত্রী নাবালক না, নাবালক সন্তান। ঠিক আছে না স্যার, স্যার না আমার বিয়ে করলে বাল্য বিবাহ। আমাদের এই সেশনটা কিন্তু আর 1 মিনিট আছে। ওমরের মাথায় গেলে এসব চিন্তা। আর একটা সেশন ওপেন হবে, ওখানে 5 মিনিটের মতো সময় লাগবে, সাথে সাথে জয়েন করবা। দেখো 16 নাম্বার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা কি লিস্টে বলা নাই ছিল? নাই স্যার। আসবে না। নাই স্যার। ঋণপত্র কয় লিস্টে বলা আছে, আসবে। রাষ্ট্রপতি ত্রাণ তহবিলে দান, এটাও আসবে। আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল আসবে। আসবে। বার্ধক্য তহবিল আসবে। আসবে। ল্যাপটপ ডেস্কটপ আসবে না। আসবে না। ল্যাপটপ ডেস্কটপ আগে এক সময় আসতো, আজ থেকে 2 বছর আগে, তখন কিন্তু নিয়ম ছিল যে ল্যাপটপ ডেস্কটপ ক্রয় করলে ট্যাক্স মাফ দিবে। ঠিক আছে, ট্যাক্স কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়, মাথায় রাখবা। এজন্য বইয়ের অঙ্ক করার সময় একটু সাবধান। বইতে আগের নিয়ম, পরের নিয়ম, নতুন নিয়ম সব মানে গোজামিল করে রাখে। ঠিক আছে, তুমি কনফিউজড হয়ে যাবা যে এই এক অঙ্কে এটা আছে, আবার আরেক অঙ্কে আরেক রকম হয়ে গেছে। ওরা আপডেট করে না, কিছু অঙ্ক আপডেট করে, আবার কিছু আগের নিয়মে রেখে দেয়। তো যেখানে কনফিউশন পড়বা আমাকে নক দিবা। আর বই তো দেখার প্রয়োজনই নেই, আমি যে ইনফরমেশন গুলা দিব, যে অঙ্কগুলা দিব, তুমি ওগুলা করবা। এর বাইরে অঙ্ক আসার কোনো চান্সই নেই, কারণ ট্যাক্স হচ্ছে লিমিটেড অঙ্ক। আইনের মধ্যে আমি তোমাকে আইনের মধ্যে যা কিছু আছে সব দিয়ে দিব, তাহলে এর বাইরে আসার সুযোগ নেই। এরপর বঙ্গবন্ধু জাতীয় জাদুঘর আসবে, ট্রেজারি বন্ড আসবে, সঞ্চয়পত্র কয় আসবে, ইসলামিয়া চক্ষু আসবে, জাতীয় মুক্তিযুদ্ধ আসবে, আগা খান নেটওয়ার্ক আসবে। ঠিক কিনা? ল্যাপটপ ডেস্কটপ স্যার আসবে না। লাস্টেরটা কেন আসবে? এটা তো লিখে আছে লিস্টে। দেখো আমরা এতটুকু ছিলাম, এখন আসো সলিউশন। সলিউশনে আমি প্রথমে, আমাদের এই অঙ্কের রিকোয়ারমেন্ট ছিল দুইটা, মোটাই নির্ণয় আর বিনিয়োগ নির্ণয়। ঠিক আছে, আমি প্রথমে মোটাই দেখাবো, তারপরে বিনিয়োগ দেখাবো। প্রথমে তোমাদের মোটাই কোনো প্রশ্ন থাকলে করবা, তারপরে বিনিয়োগে কোনো প্রশ্ন থাকলে করবা, তারপর আমি আবার নোটও দেখাবো। দেখো ওই যে আমরা বলছিলাম যে বেতন হচ্ছে তার 8 মাসে 28,750 টাকা, আর 7 মাস বেতন ছিল, 4 মাস বেতন ছিল 27,750 টাকা। এটা আবার নোটের মধ্যে লেখাও আছে যে কোন কোন মাসের 8 মাস কোনগুলা আর 4 মাস কোনগুলা। নভেম্বর থেকে তার বেতন বাড়ছে, তাহলে নভেম্বর থেকে জুন পর্যন্ত 8 মাস 28,750, আর নভেম্বরের আগে তার বেতন 1000 টাকা কম ছিল। কেন? বেতন স্কেলের মাঝখানে বলছিল যে 1000 করেই বাড়লে 1000 বাড়ে, তার মানে বাড়ার আগ পর্যন্ত 1000 কম ছিল। এই জন্য জুলাই থেকে অক্টোবর এই 4 মাস হচ্ছে 27,750, আর নভেম্বর থেকে জুন এই 8 মাস হচ্ছে 28,750। এরপরে গাড়ি দিলে বলছিলাম মূল বেতনের 5% অথবা বার্ষিক 60,000, যেটি বড় সেটি সেকেন্ড কলামে গেছে। এরপরে কাউকে বাসস্থান ভাতা দিলে বলছিলাম মূল বেতনের 50% অথবা বার্ষিক 3 লাখ, যেটি ছোট সেটি অকরদার্য। তাহলে 2,40,000 থেকে 1,70,500 বিয়োগ করলে 69,500। এই 1 2 3 এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার। পরবর্তী পৃষ্ঠায় যেতে পারে কিনা? জি স্যার অবশ্যই। ওকে, চার থেকে 12 পর্যন্ত দেখো। 4 নম্বরে বকেয়া বেতন, প্রশ্নে বলা ছিল বকেয়া বেতনের উপর কর দিয়েছিল, সেজন্য আমরা সম্পূর্ণ অকরদার্য লিখে দিয়েছি। এরপর আমরা বলছিলাম অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে সঞ্চিত উদ্বৃত্ত হলে অর্ধেক আসে, ওই যে 25 লাখের অর্ধেক 12.5 লাখ আসছে। আপ্যায়ন ভাতা আমরা বলছি, আর বলা যাবে? হ্যাঁ 5 নম্বরে নোট বলছেন, 5 নম্বরে নোটটা একটু বলা যাবে? নোটটা তো আমি তোমাদেরকে খাতায় লিখে দিছি, নোট যেটা আছে এটা নোটটা দেখাবো অঙ্কের শেষের দিকে দেখাবো, কেমন? এখন না বলি, শেষে লেখা আছে, সলিউশনের শেষে লেখা আছে, তখন দেখবো। আচ্ছা, এরপরে আপ্যায়ন ভাতা আমরা বলছি সম্পূর্ণ করধার্য, তাই সেকেন্ড কলামে বসছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রে আমরা জানি অকরধার্য হচ্ছে মূল বেতনের 10% অথবা বার্ষিক 1,20,000 টাকা, যেটি ছোট। তাহলে 24,000 থেকে 34,100 বিয়োগ করলে সেকেন্ড কলামে 0।
এরপর আমরা জানি ভ্রমণ ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ পর্যন্ত অকর্তার্য। তো ভ্রমণ ভাতা পাইছে 36,000 আর খরচ লিখছিল প্রশ্নে 20,000। 36,000 থেকে 20,000 বাদ দিলে 16,000। উৎস প্রনাশ একটা বলছিল মে মাসের, আর একটা বলছিল যে তোমার অক্টোবর মাসে। তো অক্টোবর মাসে বেতন ছিল 27,750 আর মে মাসে বেতন ছিল 28,750। সেজন্য দুইটা 2 মাসের সমান, দুই রকম। চাকর ভাতা করধার্য, তাই সেকেন্ড কলামে। পেনশন ভাতা মানে অবসর ভাতা, অবসর ভাতা সম্পূর্ণ অকর্তার্য, তাই ফার্স্ট কলামে। এরপরে আনুতোষিক বা গ্র্যাচুইটি আমরা জানি 2.5 কোটি টাকা পর্যন্ত অকর্তার্য, তাহলে 10 লাখ থেকে 2.5 কোটি বাদ দিলে 0, তাহলে যোগ করলে সব মোটাই হচ্ছে 18,29,000। ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার দেখতেছি। আস- স্যার দ্বিতীয় টাকার কলামটা দেখতে পাচ্ছি না। কেন? আমি তো এই সেকেন্ড কলামটা দেখা যাচ্ছে না টাকা? স্যার আপনাকে দেখতেছি। দেখা যাচ্ছে। হয়তো জুম করে রাখছে। কে জুম করে রাখছে? ও, তোমার মোবাইলে কি জুম করে রাখছো নাকি? আমাকে দেখা গেলে আমাকে মিনিমাইজ করে রাখো, তাহলে তুমি ওটা দেখতে পারবা। আমাকে দেখার দরকার নাই তো। ও আচ্ছা স্যার। তুমি ছবিগুলো মিনিমাইজ করে ফেলো, তাহলে দেখবা সেকেন্ড কলামটা। যেগুলোর পাশে নোট লেখা আছে নোটগুলা অঙ্কের নিচে আছে, দেখাবো। স্যার নোট কি দিতেই হবে? সবগুলোতে নোট দেন নাই কেন? সবগুলা তো নোটের প্রয়োজন নাই, শুধু যেগুলাতে কাহিনী ছিল ওগুলাতে নোট নিতে হয়, ঠিক আছে? স্যার নোটের জন্য নাম্বার আছে? না, ওটার জন্য কোনো নাম্বার নাই, নোটের জন্য কোনো নাম্বার কাটাও যায় না, ঠিক আছে? আচ্ছা। মেন হচ্ছে অঙ্কটা ঠিক মতো বুঝতে পারছো কিনা। আগে আনসার দেখবে খাতাটা কাটার সময়, তারপর অন্য কিছু। তাহলে বলো 12 পর্যন্ত কারো প্রশ্ন আছে? মোটাই পর্যন্ত? না স্যার। পরবর্তী পৃষ্ঠা যেতে পারি তো? ওকে। আজকে যেগুলো রিজার্ভলি ছিল সেগুলো আনসার কি দিবেন স্যার? দিব, সবগুলোই দিব। দেখো, আমরা একটা কথা বলছিলাম যে প্রধানমন্ত্রীর দান তহবিলে দান থাকলে সেটা কি করতে হয়? মোটাই থেকে বিয়োগ করতে হয়। এই মোটাই থেকে 10,000 টাকা বিয়োগ করে দিছি, তাহলে হচ্ছে 18,19,000। ক্লিয়ার? প্রধানমন্ত্রী দান তহবিলে দান, এটা বিয়োগ করার সময় হেডলাইন দিতে হয় সাধারণ অব্যাহতি। এটার নাম হচ্ছে অব্যাহতি, মানে কেউ যদি প্রধানমন্ত্রী দান তহবিলে দান করে তাহলে ওটার উপর তাকে ট্যাক্স দিতে হয় না, এজন্য এটাকে অব্যাহতি বলে। অব্যাহতি মানে মাপ বলে। তাহলে প্রধানমন্ত্রী দান তহবিলে কেউ দান করলে যত টাকা দান করবে তত টাকা মোটাই থেকে কি করে দিব? বিয়োগ করে দিব। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। এরপরে আসে এবারে বিনিয়োগ। জীবন বীমা প্রিমিয়াম আসছে, জাকাত আসছে, ডিপোজিট আসছে, শেয়ার ক্রয়, কর্মচারী কল্যাণ তহবিল, যৌথ বীমা, সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, শেয়ার ক্রয়, মানসিক হাসপাতাল। এরপর দেখো স্ত্রী জীবন বীমা প্রিমিয়াম, ঋণপত্র ক্রয়, তারপরে তোমার রাষ্ট্রপতি দান তহবিলে দান, তারপরে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান, বার্ধক্য তহবিলে দান, বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরে দান, সরকারি ট্রেজারি বন্ড, বাংলাদেশ সঞ্চয়পত্র, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, জাতীয় মুক্তিযুদ্ধ, আগা খান। দেখছো, শুধু লিস্টের গুলাই আসছে, ঠিক কিনা? শুধু লিস্টের গুলাই আসবে। তাহলে আমি যে 24টা লিস্ট দিছি ওই 24টা তুমি নাম মুখস্থ রাখবা। কেন? কারণ 24টার বাইরে যদি প্রশ্নে কিছু দেয় ওটা অঙ্কে আসবে না। যেমন এই প্রশ্নে বই ক্রয় ছিল, পারিবারিক খরচ ছিল, এগুলো কিন্তু অঙ্কে আসে স্যার না। 21 নাম্বারটা কি ছিল? এটা নতুন আচ্ছা, আমি এখন আবার দেখাবো। 21 নাম্বার ছিল, ওখানে লেখা আচ্ছা ছিল আচ্ছা আগা খান স্থাপত্য শিল্প লেখা আছে। তাহলে যেখানে যেখানে বিনিয়োগ করছে সেটাকে বলা হয় কি? প্রকৃত বিনিয়োগ। যে সকল জায়গায় বিনিয়োগ করছে তার টোটাল ফিগারকে কি বলা হয়? প্রকৃত বিনিয়োগ। কেমন? আর এরপরে মোটাইয়ের কত পার্সেন্ট আসবে বলছি? 25%। কত পার্সেন্ট আসে? 25%। এটা লেখা ছিল কিনা ওখানে? স্যার জি স্যার। হ্যাঁ। এরপর সর্বোচ্চ সীমা 1.5 কোটি লেখা ছিল কিনা রুলস এর মধ্যে? জি স্যার ছিল। তাহলে প্রথমে এই দুটির মধ্যে যেটি ছোট সেটি ফার্স্ট কলামে লিখলাম। কেমন? 4,54,750। আবার এই দুটির মধ্যে ছোট কোনটা? প্রকৃত বিনিয়োগ হচ্ছে 4,29,080 আর এদিকে হচ্ছে 4,54,750। ছোট কোনটা? প্রকৃত বিনিয়োগ। ইয়েস, মানে মোট কথা যেটা ছোট সেটা সেকেন্ড কলামে যাবে। তুমি আবার দেখো প্রকৃত বিনিয়োগ হচ্ছে 4,29,080, মোট আয়ের 25% হচ্ছে 4,54,750, সর্বোচ্চ সীমা হচ্ছে 1.5 কোটি। তাহলে তিনটা ফিগারের মধ্যে সবার ছোট কোনটা?
4,29,080। ওটাই হচ্ছে অনুমোদিত বিনিয়োগ খাত। ওই দেখো সেকেন্ড কলামে ওই টাকাটাই গেছে। কিন্তু প্রেজেন্টেশনের কারণে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করতে হয়। ওই প্রেজেন্টেশনের সময় প্রথমে কি করতে হয়, মোট আয়ের 25% আর সর্বোচ্চ সীমার মধ্যে ছোটটা লিখতে হয় ফার্স্ট কলামে, তারপর ওই প্রকৃত বিনিয়োগে আগে থেকে ফার্স্ট কলামে আছে সেটার সাথে কম্পেয়ার করে আবার ছোটটা সেকেন্ড কলামে যাবে। মোট কথা যেটা ছোট সেটাই সেকেন্ড কলামে যাবে। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। কারো প্রশ্ন আছে কিনা এতটুকু পর্যন্ত? না স্যার। তাহলে এবার নোটগুলো অল দেখো, ক্লিয়ার স্যার। নোটগুলো দেখো, একদম সব ডিটেইলস লেখা আছে। 9টা নোট লেখা ছিল, সবগুলো দেখা আছে। ওই যে দেখো বেতনের নিয়ে বিশাল করে লিখে দিয়েছে, ঠিক আছে? থাক, এত কষ্ট করে লেখা রাখবেন। এত ক্লিয়ারলি কোনো বইতে লেখা থাকবে না, ঠিক আছে? আমি যত মানে সহজ করে জিনিসটা লিখে দিয়েছি। দেখো কি লিখছি, একজন কর্মীর যে মাস থেকে, যে আমি যেগুলো বলছি দেখো, একজন কর্মীর যে মাস থেকে বেতন বৃদ্ধি করা হয় সেই মাস থেকে তিনি বর্তমান বেতন পেয়ে থাকেন। তাহলে আমাদের এই অঙ্কে বেতন বাড়ছিল নভেম্বর মাসে, তাহলে নভেম্বর মাস থেকে সে বর্তমান বেতন পাচ্ছে। তো বর্তমান বেতন দেওয়া ছিল 28,750 টাকা। দেখো লিখে দিচ্ছি, যেহেতু তিনি বর্তমানে 28,750 টাকা বেতন পান, সেহেতু এই বেতন তিনি নভেম্বর থেকে পেয়ে আসছে। তাহলে নভেম্বর থেকে জুন টোটাল 8 মাস, কারণ তার বেতন বৃদ্ধির তারিখ 1 নভেম্বর বলা হয়েছে। তাহলে নভেম্বর থেকে জুন পর্যন্ত এই 8 মাস বেতন পান 28,750 টাকা, যেহেতু আয় বর্ষ জুলাই থেকে জুন, ঠিক আছে? তাই জুলাই থেকে অক্টোবর অর্থাৎ নভেম্বরের আগ পর্যন্ত এই 4 মাস তার বেতন বৃদ্ধির আগে তিনি পূর্বের বেতন পেয়েছেন। বর্তমান বেতন থেকে এই জায়গায় একটা ইংলিশ শব্দ ছিল, ঠিক আছে? একটু কারেকশন করে নিবা। এই জায়গায় একটা ইংলিশ শব্দ ছিল, ইংলিশ শব্দটা কি ছিল বলতো? বর্তমান বেতন থেকে ইনক্রিমেন্ট বাদ দিলে এই জায়গায় ছিল শব্দটা কি? ইনক্রিমেন্ট। বর্তমান বেতন থেকে ইনক্রিমেন্ট বাদ দিলে পূর্বের বেতন পাওয়া যায়। অর্থাৎ 28,750 থেকে আমি যদি 1,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমার আগের বেতনটা চলে আসবে। আগের বেতন তাহলে কত? 27,750। তাহলে জুলাই থেকে অক্টোবর এই 4 মাস হচ্ছে 27,750। এই যে এতগুলো কথা লিখছি তুমি জাস্ট বোঝার জন্য, এটা তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে না, এটা জাস্ট তুমি অঙ্কটা বোঝার জন্য লিখে দিয়েছি। এরপর 2 নম্বরে কি, কোনো কর্মীকে গাড়ি প্রদান করলে তাকে যাতায়াত সুবিধা বলে, এটা তো রুলসটাই লিখে দিছি। কোনো কর্মীকে থাকার জন্য টাকা দিলে তাকে বাসস্থান ভাতা বলে, রুলসটা লিখে দিছি। এরপরে 4 নম্বরে বকেয়া বেতনের উপর পূর্বে কর দিলে এখন আর কর দেওয়ার দরকার নাই, অকর্তব্য। 5 নম্বরেও লিখে দিছি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান বেতন খাতে আসবে না, কিন্তু সঞ্চিত উদ্বৃত্তে অর্ধেক আসবে, অর্থাৎ নিয়োগকর্তাটা আসে। আপ্যায়ন ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ আসে না, চিকিৎসা ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ আসে না। এরপরে 8 নম্বরে লিখছে কি, যেহেতু তিনি অক্টোবর মাসে বেতন পেতেন 27,750 এবং মে মাসে বেতন পেতেন 28,750, তাহলে একটা বোনাস 27,750 এর সমান এবং অন্যটা 28,750। এরপরে 9 নম্বরে প্রধানমন্ত্রী দান তহবিলে দান সম্পূর্ণ কর অব্যাহতি, তাই সেটা মোট আয় থেকে বাদ দিয়ে দেখানো হয়েছে। একদম যা ডিসকাস করছি সবগুলো আবার এখানে লেখা আছে। কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন? আমি যাবতীয় সবকিছু এখন আপলোড দিয়ে দিব, কেমন? তোমরা গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। স্যার এই জায়গায় যেগুলো ছিল আগেরগুলো কি দিবেন স্যার? হ্যাঁ, আগেরগুলো আনসার শিট দিব। আচ্ছা। কারো আর কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস নিয়ে, কোনো ডিসকাশন নিয়ে? না স্যার। আজকের প্রেজেন্টেশনটা তো অন্যদিনের চেয়ে ঠিক মানে বেটার নাকি? স্যার কালারফুল, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? কালারফুল প্রেজেন্টেশন। কালারফুল, ঠিক আছে। তোমরা ক্লিয়ার দেখতেছো কিনা? জি স্যার, দেখতেছি। জি স্যার। তাহলে এভাবেই নিব, কেমন? কিন্তু এগুলা ক্রিয়েট করতে অনেক সময় লাগে, অনেক সময় যায়। মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা এক নাগাড়ে বসে থেকে কাজগুলো করতে হয়, ঠিক আছে? স্যার এগুলো তো স্যার ভালোবাসে স্যার। হ্যাঁ, ভালোবাসা না, এখন ফ্রি আছি, বেকার আছি, এজন্য স্যার পাম বলতেছি, দিচ্ছে। ঠিক আছে? যখন কাজ থাকবে তখন তার করে দিতে পারবো না, কেমন? স্যার বিনিয়োগ ভাতার ঘরগুলোকে টাকাগুলি ডিরেক্ট বসে যাবে না, মাসিক 12 দিয়ে গুণ করে? হ্যাঁ, ওগুলো তো ডাইরেক্ট, ওখানে তো আর অকর্তাচ কর্তাচ সিস্টেম নাই। ওখানে হচ্ছে অনুমোদন আর অনুমোদন নাই। যাদের অনুমোদন নাই তারা আসবে না, যাদের অনুমোদন আছে তারা বসে যাবে, ঠিক আছে?
ওকে, আচ্ছা। তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে। আর সবাইকে একটু ইনফর্ম করে দিবা যে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ইনফর্ম করে দিবা যেন কোনোভাবে এসডব্লিউ মিস না করে। আমি আজকেও কয়েকজনকে ক্লাসে পার্টিসিপেট করতে দিই না, ঠিক আছে? আজকে এসডব্লিউ দিবেন? হ্যাঁ দিব, 2টা অঙ্ক দিব। এসডব্লিউ করে সাবমিট করবা আর ক্লাসে জয়েনের সময় রেজিস্ট্রেশন কোড দিবা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবার টাকা আছে